আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সাক্ষ্য আইন পড়তেছিলাম, সাথে আছে আমরা পেয়ারবি পড়তেছিলাম, ঠিক আছে। সাথে যে বাড়ির কাজগুলো দিচ্ছি, অনেকে রোজার কারণে বাড়ির কাজগুলো ঠিক মতো করতে পারতেছেন না, হয়তো শরীরে একটু খারাপ লাগে, অসুস্থ লাগে, চাকরি করে এত পড়া অনেক কষ্ট সবারই, বুঝি। তারপর যতটুকু পারি ইনশাল্লাহ আমরা লেখার চেষ্টা করবো, এবং রোজার পর থেকে আরো বেশি সিরিয়াস হতে হবে লেখার প্রতি ইনশাল্লাহ, ঠিক আছে। এবং কন্টিনিউ আমরা প্রতি সপ্তাহে যে মডেল টেস্ট গুলো নিচ্ছি এমসিকিউ এর উপরে, এটা আপনারা একটু সিরিয়াস ভাবে নেবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আমরা যে কোশ্চেন গুলো মূলত পরীক্ষা নেই, যারা পুরন তারা হয়তো বুঝবেন যে পরীক্ষার হলেও হুবহু এরকম এই টাইপের কোশ্চেন গুলোই আসে, সৃজনশীল টাইপের কোশ্চেন গুলোই পরীক্ষায় আসে, ঠিক আছে। তো আমরা সাক্ষ্য আইনের হচ্ছে আমরা 51 ধারা পর্যন্ত পড়ছিলাম, আজকে 52 ধারা থেকে সামনের দিকে যাব। তো আমরা প্রথমে একটা রিভিশন শুরু করি, তারপর আমরা পেয়ার ভিউ পড়বো আজকে আমরা। সাক্ষ্য আইনের এক ধারায় বলতেছে বাংলাদেশের বিচার ব্যবস্থায় এই সাক্ষ্য আইন প্রযোজ্য হবে, তবে কোর্ট মার্শালের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না, এবং সালিশ কার্যক্রমের ক্ষেত্রে হচ্ছে এটি প্রযোজ্য হবে না। আর একটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার এই 3 ধারায় সাক্ষ্য আইনের কতিপয় গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছে, সেটা হচ্ছে বিষয়, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়, তারপরে সাক্ষ্য, সাক্ষী, এরপরে হচ্ছে আপনার মৌখিক সাক্ষ্য, দলিলি সাক্ষ্য, প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত, দলিল, তারপর আছে ডিজিটাল রেকর্ড, ফরেনসিক সাক্ষ্য, বস্তুগত সাক্ষ্য। সবই সাক্ষ্য আইনের 3 ধারায় আপনাকে বর্ণনা করছে। সাক্ষ্য আইনের 4 ধারায় বলতেছে আদালত অনুমান করতে পারে। অনুমান অনুমান আদালত করতে পারে 3 ভাবে: মের প্রিজাম্পশন, শ্যাল প্রিজাম্পশন এবং কনক্লুসিভ প্রুফ। 4 ধারা থেকে যে প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে আইনগত অনুমান এবং ঘটনাগত অনুমানের মধ্যে পার্থক্য লেখো। কি সাইড সাউন্ড কি কম না ঠিক আছে? ঠিক থাকলে হাতুস করেন, ঠিক থাকলে হাতুস করেন। তো ঠিকই তো আছে, সাউন্ড কম কোথায়? ঠিক আছে ভাই, তোমার ওখানে সমস্যা। আচ্ছা, 5 থেকে 55 পর্যন্ত সাক্ষ্য আইনের বিভিন্ন বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করছে। 5 ধারায় বলতেছে দুটো বিষয় সাক্ষ্য দেওয়া যাবে: বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়। এছাড়া অন্য কোনো বিষয়ে আপনি সাক্ষ্য দিতে পারবেন না। সাক্ষ্য আইনের 6 থেকে 10 মূলত একটা বিষয় কিভাবে প্রাসঙ্গিক হয় সে সম্পর্কে আলোচনা করছে। একটা যে কোনো বিষয় কিভাবে প্রাসঙ্গিক হয়, এটা 6 থেকে 10 পর্যন্ত আলোচনা হয়। 6 ধারায় বলতেছে সংগঠিত ব্যাপার নীতি, অর্থাৎ একটা ঘটনার সাথে অন্য একটা ঘটনা যদি ইয়া থাকে, সে সাইবুল ফেসবুকে, সাইবুল ফেসবুকে, ফেসবুকে একটু লাইভ করো, ফেসবুকে লাইভ দাও, ফেসবুকে লাইভ দাও, ঠিক আছে। হ্যাঁ, আমাদের স্টুডেন্টদের ফেসবুক যে গ্রুপ, ওই গ্রুপে লাইভ দাও। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আপনার 7 ধারায় বলতেছে কোনো ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম, ফলাফল আদালতে প্রাসঙ্গিক। 8 ধারায় বলতেছে কোনো ঘটনার উদ্দেশ্য, পূর্ববর্তী ও পরবর্তী আচার আচরণ, এটা আদালতে প্রাসঙ্গিক। 9 ধারায় বলতেছে কোনো ঘটনার আবশ্যকীয় ব্যাখ্যা, এটা আদালতে প্রাসঙ্গিক। তবে আমাদের দুটো জিনিস এখানে মনে রাখতে হবে: 7 ধারা আছে টেপ রেকর্ডের সাক্ষ্যগত মূল্য 7 ধারা, আর 9 ধারা আছে টিআই প্যারেড, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডের সাক্ষ্যগত মূল্য হচ্ছে আপনার 9 ধারায় প্রাসঙ্গিক। 10 ধারায় বলতেছে দুই বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করার জন্য কোনো ষড়যন্ত্র করলে তারা যে যে কাজ করবে প্রত্যেকটা কাজই মামলার বিচার কার্যের ক্ষেত্রে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। 11 ধারায় বলতেছে হচ্ছে আসামির অজুহাত, অর্থাৎ মামলায় বর্ণিত ঘটনার দিন তারিখ ও সময়ে আসামি অন্যত্র অবস্থান করেছিল মর্মে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যে যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করে তাকেই আসামির অজুহাত বলে। আসামির অজুহাত দুটি ক্ষেত্রে প্রাসঙ্গিক: একটা হচ্ছে বিচার, আসামির অজুহাত যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয় তখন তা প্রাসঙ্গিক। আর 2 নম্বরে বলতেছে আসামির অজুহাত যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে মিশে তাদের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকভাবে সম্ভব বা অসম্ভব করে তোলে তখন তা আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 12 ধারায় বলতেছে ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে যা উপস্থাপন করা হবে তাই প্রাসঙ্গিক। হ্যাঁ, 13 ধারায় বলতেছে প্রথা বা অধিকার সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হলে যা উপস্থাপন করা হবে তাই প্রাসঙ্গিক। 14 ধারায় বলতেছে দেহ মনের অস্তিত্ব প্রদর্শন করার ক্ষেত্রে যা উপস্থাপন করা হবে তাই প্রাসঙ্গিক। আর 17 ধারায় বলতেছে স্বীকৃতি। 18 ধারায় বলতেছে 5 শ্রেণীর লোক স্বীকৃতি দিতে পারে। 19 ধারায় বলতেছে স্বীকৃতিদাতার বিপক্ষে গেলেও সেটা আদালতে প্রাসঙ্গিক। 20 ধারায় বলতেছে তৃতীয় পক্ষের স্বীকৃতি যখন আদালতে প্রাসঙ্গিক। আর 21 ধারায় বলতেছে স্বীকৃতিদাতার পক্ষে হলেও আদালতে প্রাসঙ্গিক 3টি ক্ষেত্রে: 1 নম্বর আছে মৃত্যুকালীন জবানবন্দির ক্ষেত্রে, 2 নম্বর হচ্ছে এমন অবস্থায় স্বীকৃতি দেয়া যে অবস্থায় মানুষ মিথ্যা কথা বলতে পারে না,
আর 3 নম্বর হচ্ছে স্বীকৃতি, স্বীকৃতি হিসেবে ব্যবহার না হয় অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হলে সেটা আদালতে প্রাসঙ্গিক। আর 24 থেকে 30, কত 22 ধারায় বলতেছে দলিলের বিষয়বস্তু ব্যতীত অন্য সকল বিষয়ে আপনি মৌখিক সাক্ষ্য দ্বারা আছে প্রমাণ করতে পারবেন, কিন্তু দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে পারবেন না। আর 23 ধারায় আপনাকে বলতেছে যে দেওয়ানি মামলার ক্ষেত্রে স্বীকৃতি অপ্রাসঙ্গিক, তবে পূর্বে কোনো চুক্তি থাকলে সেক্ষেত্রে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। 24 থেকে 30 স্বীকারোক্তি সম্পর্কে আলোচনা করছে। স্বীকারোক্তি হচ্ছে ইকরারনামা বা দোষ স্বীকার সূচক উক্তি। এখানে বলতেছে যে ফৌজদারি মামলায় অভিযুক্ত কোনো আসামি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যে যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করে তাকে স্বীকারোক্তি বলে। 24 ধারায় ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি আদায় হলে সেটা অপ্রাসঙ্গিক। 25 ধারায় বলতেছে পুলিশের নিকট কোনো স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক। 26 ধারায় আপনাকে বলতেছে যে ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক। এরপরে 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 হচ্ছে আপনার 27 ধারায় বলতেছে যে যতটুকু আলামত উদ্ধার হবে, যতটুকু আলামত উদ্ধার হবে ঠিক ততটুকু আলামত কি আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে, সে স্বীকারোক্তি হোক বা না হোক। কি বলতেছে, স্বীকারোক্তি হোক বা না হোক সেটা হচ্ছে আপনার এই প্রাসঙ্গিক হিসেবে বেসিক্যালি আপনার গণ্য হবে। আর এই আইনের হচ্ছে আপনার 28 ধারায় বলতেছে যে যাবতীয় ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি অপসারণের পর, যাবতীয় ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি অপসারণের পর স্বীকারোক্তি আদালতে কি হবে, বলতেছে যে প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে, প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। ঠিক আছে। এরপরে সাক্ষ্য আইনের 29 ধারায় বলতেছে যে আপনার স্বীকারোক্তি 5টি ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হবে না। একটা হচ্ছে প্রতারণার মাধ্যমে স্বীকারোক্তি হলে, আর একটা হচ্ছে যে ভয়ভীতির মাধ্যমে স্বীকারোক্তি আদায় হলে, আর একটা বলতেছে মাতাল অবস্থায় স্বীকারোক্তি আদায় হলে, আর একটা বলতেছে যে প্রশ্নের উত্তর দিতে বাধ্য না সেই প্রশ্নের উত্তর দানের মাধ্যমে স্বীকারোক্তি আদায় হলে, আর আরেকটা বলতেছে যে সতর্ক করে মানে স্বীকারোক্তি আদায় হলে, সতর্ক করার মাধ্যমে স্বীকারোক্তি আদায় হলে সেই স্বীকারোক্তি আদালতে কি হবে না, বলতেছে যে আপনার অপ্রাসঙ্গিক আপনার হবে না। ঠিক আছে কিনা, সেই স্বীকারোক্তি আদালতে কি হবে না, বলতেছে অপ্রাসঙ্গিক, এই কি হলো, সেই স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক হবে না। শালারে। হয় গো। আরে ভাই, ফেসবুক লাইভ তো ওরা দিতে পারতেছে না, কেমনে কি করবে ওরা কোন। এই ভালো একটা জিনিস আপনার ফেসবুকে। জুমটা আপনি সারতেছেন না কেন ভাই, জুমটা আপনি কেন আমি সারতেছেন না? কি করে কোন দিন আজকে দেখে রাজি করবে। আপনি ফেসবুক থেকে দেখে নেন, আপনার সাথে আমি ক্লাস করে কথা বলতেছি ভাই, এভাবে ক্লাসে তো একটু ঝামেলা একটু, বুঝছেন। আমি দেখতেছি। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার এই কত ধারা, 29 ধারা। 30 ধারায় বলতেছে যে একই মামলার একাধিক আসামির একত্রে বিচার করাকালে এক আসামি অপর আসামিকে দোষারোপ করে স্বীকারোক্তি দিলে সেটা হচ্ছে আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে, অন্যথায় প্রাসঙ্গিক না। 31 ধারায় বলতেছে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ না, তবে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণে কি হিসেবে কাজ করবে, বলতেছে প্রতিবন্ধ হিসেবে বেসিক্যালি আপনার কাজ করবে। এই কথাটাই বলতেছে আপনাকে সাক্ষ্য আইনের কোন ধারায়, সাক্ষ্য আইনের বেসিক্যালি আপনাকে বলতেছে যে আপনার এই 31 ধারায়। 32 ধারায় বলতেছে 4 শ্রেণীর লোকের পূর্বের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। কয় শ্রেণীর লোকের বিবৃতি, 4 শ্রেণীর লোকের পূর্বের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। এই কথাটা হচ্ছে আপনাকে বলতেছে যে আপনার এই 32-এ। 33-এ আপনাকে বলতেছে যে আপনার 5 শ্রেণীর লোকের পূর্বে বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার এই সাক্ষ্য আইনের কোন ধারায় বলতেছে, বলতেছে যে 33-এ যে 5 শ্রেণীর লোকের পূর্বের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। সাক্ষ্য আইনের হচ্ছে আপনার এই ইসে আহ, আরে ভাই, এটা মিস্টেক হয়েছে, এত ভুল বুঝলে কেমনে হবে, ক্লাসে ঢোকেন, আমি অ্যাড দিচ্ছি। হ্যাঁ, 33 ধারায় 34 থেকে 39 পর্যন্ত আলোচনা করছে যে আপনার বিশেষ অবস্থায় দেওয়া বিবৃতির প্রাসঙ্গিকতা। যদি রিটেনে প্রশ্ন আসে যে বিশেষ অবস্থায় দেওয়ার বিবৃতির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, তখন আমরা কিভাবে অ্যান্সার করব, তখন 34 থেকে 39 পর্যন্ত আমরা অ্যান্সার করব। অর্থাৎ হিসাবের খাতায় লিপিবদ্ধ কিন্তু সকল বিষয় আদালতে প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের বেসিক্যালি আপনাকে বলতেছে 34। 35-এ বলতে সরকারি কর্মচারী তার দায়িত্ব সম্পাদনকালে যা লিপিবদ্ধ করবে তাই প্রাসঙ্গিক, সেটা হচ্ছে সাক্ষ্য আইনের 35। 36 ধারায় বলতেছে মানচিত্র চার্ট প্রকাশিত বিবৃতি এটা আদালতে প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের 36। 37-এ বলতেছে গণবিবৃতি আদালতে প্রাসঙ্গিক, 37। 38 ধারায় বলতেছে আইন গ্রন্থের নজির, এই নজির গুলো আদালতে প্রাসঙ্গিক, 39। আর 38। 39 ধারায় বলতেছে
যে কোনো একটা বিষয়ে যখন সাক্ষ্য দিতে গেলে ওই বিষয়টা যখন কোনো একটা লেখার সমষ্টি হয় বা কোনো কথোপকথনের সমষ্টি হয় বা কোনো একটা বই হয়, তো যতটুকু আপনি আদালতে উপস্থাপন করবেন ঠিক ততটুকু আদালতে উপস্থাপন করলেই আপনার এটা প্রমাণিত হবে, বাকিগুলো সব পড়ার দরকার নাই। ঠিক আছে? এই পর্যন্ত আপনাদেরকে পড়াইছিলাম গত ক্লাসে, আমি 41 থেকে বা 51 পর্যন্ত পড়াইছি, ওইগুলো আমি আবার একটু বলি, রেকর্ডটা দেইনি। মূলত সাক্ষ্য আইনের হচ্ছে আপনার 40 থেকে 44 পর্যন্ত আপনাকে এই আদালতের রায় সম্পর্কে আলোচনা করছে। ঠিক আছে কিনা, বলছে এই রায়গুলো চূড়ান্ত রায় হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে। 40 ধারায় বলতেছে যে রেজ জুডিকাতা নীতি, অর্থাৎ এখানে বলতেছে যে আপনার পূর্ব পূর্ববর্তী মামলার রায় পরবর্তী মামলায় যখন প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। অর্থাৎ একই মামলায় আপনি দুইবার শাস্তি দিতে পারবেন না, অর্থাৎ একটা মামলায় একবার শাস্তি হয়ে গেলে পরবর্তীতে ওই মামলায় আপনি দ্বিতীয়বার শাস্তি দিতে পারবেন না, এটা দিলে আছে অবৈধ হিসেবে গণ্য হবে। এই কথাটা আপনাকে বলতেছে যে পুলিশ আইনের 36 ধারা, দেওয়ানি কার্যবিধির 11 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 403 ধারা এবং এই সাক্ষ্য আইনের হচ্ছে আপনার এই 40 ধারা। ঠিক আছে কিনা, এটা চূড়ান্ত রায়। হ্যাঁ, হ্যাঁ। যেমন চুরি করার অপরাধে যদি কাউকে একবার সাজা দেওয়া হয়, পরবর্তীতে অস্ত্র আইনের 31 ধারা একই কথা বলছে যে যদি আপনার বিশ্বাসভঙ্গের কারণে আবার সাজা দেওয়া হয় সেটা আছে অবৈধ হবে। কিন্তু আপনি একজনকে থাপ্পড় দিচ্ছেন বা কিল ঘুষি মারছেন, এই কিল ঘুষি মারার কারণে একজন ব্যক্তি আহত হয়েছে এবং আহত করার কারণে আপনার সাজা হয়েছে, কিন্তু পরবর্তীতে ওই আহতের কারণেই 1 বছর পরে বা 6 মাস পরে এই ব্যক্তি মারা গেল, পরবর্তীতে মৃত্যু ঘটানোর জন্য আপনার শাস্তি হতে পারে বা আপনাকে পুনরায় সাজা দেওয়া যেতে পারে। আর সাক্ষ্য আইনের 41 ধারায় আপনাকে বলছে যে 4টি ক্ষেত্রে আদালতের রায় চূড়ান্ত রায় হিসেবে গণ্য হবে। কি বলতেছে? সাক্ষ্য আইনের 41 ধারায় বলতেছে 4টি ক্ষেত্রে আদালতের রায় চূড়ান্ত রায় হিসেবেই বেসিক্যালি আপনার কি হবে, গণ্য হবে। এই 4টি ক্ষেত্রে কি কি বলতেছে যে অ্যাডমিয়ারিলিটি, তারপর আছে বিবাহ, তারপরে বলতেছে আপনার এই যে ইনসলভেন্সি বা দেউলিয়াত্ব, আর একটা হচ্ছে বলতেছে প্রবেট। ঠিক আছে, এগুলো গতকাল ব্যাখ্যা করে পড়াইছি। এই সকল ক্ষেত্রে আদালতের রায় কি হবে, চূড়ান্ত রায় হিসেবেই আছে আপনার গণ্য হবে। সাক্ষ্য আইনের 45 থেকে 51 ধারা পর্যন্ত মূলত তৃতীয় পক্ষের অভিমত যখন আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে, এইটা 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 বেসিক্যালি আপনাকে আলোচনা করছে। এইটা বেসিক্যালি আপনাকে আলোচনা করছে কোথায়, বলতেছে, আরে শালা কিসের কি ঢোকে? আচ্ছা, 45 ধারায় বলতেছে যে 2022-এর সংশোধনে 45 ধারায় আগে ছিল 5টি ক্ষেত্রে তৃতীয় পক্ষের অভিমত আদালতে প্রাসঙ্গিক। ঠিক আছে কিনা, কয়টি ক্ষেত্রে? 5টি ক্ষেত্রে আপনাকে বলতেছিল যে তৃতীয় পক্ষের অভিমত আদালতে প্রাসঙ্গিক হিসেবে বেসিক্যালি গণ্য হবে, কিন্তু 2022-এর সংশোধনীতে এসে বলতেছে যে 13টি ক্ষেত্রে বিশেষজ্ঞের অভিমত আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। এই 13টি ক্ষেত্রে আপনাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে কিনা, অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে 2022-এর আগে মোট 5টি ক্ষেত্রে বিশেষজ্ঞরা যদি এক্সপার্ট ওপিনিয়ন দিত বা মতামত দিত, সেই মতামতটা আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হতো। কিন্তু 2022-এ এসে এই পাসের ক্ষেত্রে আরো আরো 8টা জিনিস বাড়াইছে। এই 8টা জিনিস আমাদেরকে মোটামুটি একটু মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে আপনি কিন্তু এখানে ফুল অ্যান্সার করতে পারবেন না, সমস্যা হয়। অর্থাৎ রিটেনে প্রশ্ন আসতে পারে যে কোন কোন ক্ষেত্রে বিশেষজ্ঞের অভিমত আদালতে প্রাসঙ্গিক, তখন এই 13টি পয়েন্ট মোটামুটি মুখস্থ, অর্থাৎ 13টা পয়েন্ট লিখলে পাসে আপনি পাস পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনার এখানে ফুল মার্কস আসবে না, বা হচ্ছে আপনার এই ভুল হয়ে যাবে তখন কিন্তু সমস্যা। তো এই জন্য আমরা এই 13টা পয়েন্ট একটু মুখস্থ করবো, গত ক্লাসে আমরা মুখস্থ করাইছি। আর এখানে 46 ধারায় বলতেছে একজন এক্সপার্ট ওপিনিয়ন তিনি যে যে বিষয়ের উপর ভিত্তি করে তার মতামত প্রতিষ্ঠিত করে মতামত দিবে, ওই সকল বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক। 46 সম্পর্কে পরিচিত ব্যক্তির অভিমত, অর্থাৎ এই হস্তাক্ষর সম্পর্কে অভিমত দিতে গেলে আমাকে এক্সপার্ট হওয়ার দরকার নেই। অর্থাৎ আমি যদি এই লেখার সাথে পরিচিত থাকি তাহলে আমার এই অভিমত আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। সাক্ষ্য আইনের আপনার 47 ধারা। 48 ধারায় বলতেছে যে প্রথা অধিকার নিয়ে প্রশ্ন উত্থাপিত হলে এ সম্পর্কে যারা এক্সপার্ট আছে তাদের মতামত আদালতে প্রাসঙ্গিক। 49 ধারায় বলতেছে পরিচালিত রীতি এবং মতবাদ নিয়ে যখন প্রশ্ন উত্থাপিত হবে এ সম্পর্কে এক্সপার্টরা কোনো অপিনিয়ন দিলে সেটা আদালতে প্রাসঙ্গিক। 50 ধারায় বলতেছে আত্মীয়তার মানে হেতু সম্পর্ক, এটা আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। আর 51 ধারায় বেসিক্যালি আপনাদেরকে যেটা বলতেছে, যেটা বলছে মতামতের হেতু, অর্থাৎ এই যে যে এক্সপার্টরা যে অপিনিয়ন দিচ্ছে, এই অপিনিয়নটা কি কারণে দিচ্ছে, কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে দিচ্ছে, কেন দিচ্ছে, তার তার মানে গুরুত্ব কি,
এই বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হচ্ছে 51 ধারা মোতাবেক গণ্য হবে। তো 45 থেকে 51 আসলে এরকম গুরুত্বপূর্ণ কিছু নাই, জাস্ট একটা প্রশ্ন ইম্পর্টেন্ট এখানে বেশি। সেটা হচ্ছে তৃতীয় পক্ষের অভিমত বলতে কি বোঝায়, তারপরে তৃতীয় পক্ষের অভিমত কোন কোন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক, সবই 45। আর 47 হচ্ছে একটা প্রশ্ন আসতে পারে যে হস্তাক্ষর সম্পর্কে পরিচিত ব্যক্তির অভিমত আদালতে প্রাসঙ্গিক কোন ধারা লেখো। হ্যালো, রাঘব। হস্তাক্ষর হস্তাক্ষর সম্পর্কে পরিচিত ব্যক্তির অভিমত আদালতে প্রাসঙ্গিক, ব্যাখ্যা করো। সেটা একটাই মাত্র ধারা, সেটা হচ্ছে 47 ধারাতে আপনাকে অ্যান্সার করতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু একটু গুরুত্বপূর্ণ, ওদেরকে একটু আমলের সাথে নিয়ে পড়তে হবে, ঠিক আছে? 54 থেকে 54 কোথায় ভাই? 54 থেকে 51 হবে না মানে বুঝলাম না। 45 থেকে হচ্ছে 51, তৃতীয় পক্ষের অভিমতের প্রাসঙ্গিকতা, এই বিষয়গুলো এখানে এইভাবে আলোচনা করছে। ক্লিয়ার? আজকে আমরা আলোচনা করব হচ্ছে পক্ষদ্বয়ের চরিত্রের প্রাসঙ্গিকতা। কি আলোচনা করব ভালো করে বুঝবেন, এখানে বোঝার বিষয় আছে, পদোন্নতি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, সুতরাং একটু আমলের সাথে নিয়েই পড়তে হবে বা জানতে হবে। কি পড়ব? পক্ষদ্বয়ের চরিত্রের প্রাসঙ্গিকতা। পক্ষদ্বয়ের চরিত্রের প্রাসঙ্গিকতা আলোচনা করছে সাক্ষ্য আইনের 52 থেকে 55 ধারা পর্যন্ত। রিটেনে প্রশ্ন আসে যে 1872 সালে প্রণীত সাক্ষ্য আইন অনুসারে পক্ষদ্বয়ের চরিত্রের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, তখন কি লিখবেন? তখন 52 থেকে 55 পর্যন্ত আপনাকে লিখতে হবে। পক্ষদ্বয় মানে বাদী বিবাদী চরিত্র কখন প্রাসঙ্গিক মামলার বিচার কার্যের ক্ষেত্রে, সেই কথাটা আপনাকে আলোচনা করছে সাক্ষ্য আইনের 52 থেকে 55 ধারায়। নর্মালি চরিত্র কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। সব সময় চরিত্রকে আদালত প্রাসঙ্গিক মনে করে, যে ভালো ব্যক্তি ভালো কাজ করবে এটাই তার নিয়ম, খারাপ ব্যক্তি খারাপ কাজ করে ফেলে বা তাদের অভ্যাস এটা করা এটাই নিয়ম, আদালত এটাই বিশ্বাস করে। এই জন্যই পক্ষদ্বয়ের চরিত্রের প্রাসঙ্গিকতা সাক্ষ্য আইনের 52 থেকে 55 পর্যন্ত আলোচনা করেছে। পক্ষদ্বয় মিন্স বাদী এবং বিবাদীর, হ্যাঁ, চরিত্র কখন প্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক, সেটা আলোচনা করছে সাক্ষ্য আইনের 52 থেকে 55। দুটো জিনিস আমরা মনে রাখবো, ফৌজদারি মামলায় পক্ষদ্বয়ের চরিত্রের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, সেটা হচ্ছে কত, 53 এবং 54 ধারায় আপনাকে আলোচনা করছে। আর নর্মালি পক্ষদ্বয়ের চরিত্রের প্রাসঙ্গিকতা যখন আলোচনা পরীক্ষায় আসবে, তখন আপনাকে 52 থেকে 55 পর্যন্ত আপনাকে কি করতে হবে, এই অ্যান্সারটা আপনাকে করতে হবে। ঠিক আছে কিনা? তো আমরা একটু সরাসরি মূল ধারায় চলে যাই, যে চরিত্র যখন প্রাসঙ্গিক, এটা নর্মালি আলোচনা করছে, আপনাকে বলতেছে যে 52 থেকে আলোচনা করছে। এটা আপনাকে এমসিকিউ আসতে পারে, টিকে আসতে পারে, বা রিটেনে 5 মার্কের প্রশ্ন আসতে পারে, সুতরাং মাথায় ঢুকতে হবে। আমরা একটু দেখি 52 ধারায় কি বলছে। বলতেছে দেওয়ানি মামলায় কথিত আচরণ প্রমাণ করার জন্য চরিত্র আদালতে অপ্রাসঙ্গিক বিষয়, অর্থাৎ বলতেছে সহজ বাংলা আলাপ, যে দেওয়ানি মামলার ক্ষেত্রে চরিত্র আদালতে অপ্রাসঙ্গিক। তাহলে এমসিকিউ আসতে পারে, কোন মামলার ক্ষেত্রে চরিত্র অপ্রাসঙ্গিক? দেওয়ানি মামলার ক্ষেত্রে চরিত্র অপ্রাসঙ্গিক। কত ধারায় বলতেছে? 52 ধারায় বলতেছে। দেওয়ানি মামলার ক্ষেত্রে চরিত্র আদালতে কি হিসেবে গণ্য হবে? বলতেছে যে আপনার অপ্রাসঙ্গিক হিসেবে হচ্ছে আপনার গণ্য হবে। ক্লিয়ার? এতটুকু মনে রাখবেন। কিরকম? মনে করেন দেওয়ানি মামলাটা নর্মালি জমি জমা সংক্রান্ত বিষয় মামলা হয়ে থাকে, তাই না বন্ধুরা? তাহলে একজন ডাকাত ব্যক্তি যেমন ভালো ব্যক্তির নামে জমি জমা সংক্রান্ত মামলা করতে পারে, তার অধিকার আছে। বা একজন ভালো সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, সেও কিন্তু ডাকাত ব্যক্তির বিরুদ্ধে জমি জমা সংক্রান্ত মামলা করতে পারে, যে আমি তার কাছে 10 শতাংশ জায়গা পাই, আমি তার কাছে 20 শতাংশ জায়গা পাই। এই জন্যই সাক্ষ্য আইনের 52 ধারায় বলতেছে দেওয়ানি মামলার ক্ষেত্রে, হ্যাঁ, বাদী বিবাদী অর্থাৎ পক্ষদ্বয়ের চরিত্র এটা আদালতে অপ্রাসঙ্গিক বিষয়। একজন ভালো ব্যক্তি যেমন খারাপ ব্যক্তির নামে দেওয়ানি মামলা করতে পারে, আবার একজন খারাপ ব্যক্তিও কিন্তু একজন ভালো ব্যক্তির নামে দেওয়ানি মামলা করতে পারে, এটা তার অধিকার বা রাইট হিসেবে আইনে গণ্য করছে। এই জন্যই সাক্ষ্য আইনের 52 ধারায় চরিত্রকে দেওয়ানি মামলার ক্ষেত্রে আদালতে অপ্রাসঙ্গিক হিসেবেই হচ্ছে আপনার গণ্য করা হয়েছে। ক্লিয়ার? 52 ধারা কি বুঝছেন? তাহলে রিটেনে যদি প্রশ্ন আসে যে আপনার এই দেওয়ানি মামলার ক্ষেত্রে বাদী বিবাদীর চরিত্রের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, তখন তুমি কি ধারা দিবা? তখন তোমাকে অ্যান্সার করতে হবে এই 52 ধারা এবং 55 ধারা দিয়ে অ্যান্সার করতে হবে। ঠিক আছে কিনা? তো 52 ধারাতে পড়ে ফেললাম, 52 ধারার সাথে আমরা পড়বো হচ্ছে এখন 55 ধারা। কথা ক্লিয়ার কিনা? 52 ধারার সাথে আমরা পড়বো হচ্ছে 55 ধারা, মাঝখানে দুটো ধারা পরে পড়বো। 55 ধারা আপনাকে বলতেছে ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে চরিত্র যখন আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। বলতেছে দেওয়ানি হোক বা ফৌজদারি হোক, যখন বলতেছে যে আপনার এই ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে এই চরিত্রটা আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। যেমন আর তুমি একজন সম্মানী ব্যক্তি, আমি তোমার নামে একটা বেফাঁস মন্তব্য করে ফেললাম যে অমুক খারাপ ব্যক্তি,
ঠিক আছে কিনা? তো আমি এই যে তোমার সম্পর্কে একটা বেফাঁস মন্তব্য আমি করে ফেললাম, তুমি আদালতে আমার বিরুদ্ধে মানহানির মামলা করে দিলে। তো আদালত দেখবে যে আসলে তাকে যে আমি বকাটা দিছি বা তাকে যে তার বেফাঁস মন্তব্য করে তার সম্মান নষ্ট করছি, আসলে আসলে কি সম্মানশীল ব্যক্তি কিনা। আর আমি যে তাকে বকাটা দিলাম আসলে আমার চরিত্র এমন কিনা যে পূর্বে এরকম বেফাঁস বক্তব্য আমি আগেও করছি, আমি মামলাবাজ টাইপের লোক, ঠিক আছে কিনা। অর্থাৎ এই যে যে মানহানি করা হয়েছে, মানহানির ক্ষেত্রে যে ক্ষতিপূরণ করা হয় যে 1 লাখ 10 লাখ 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেবেন, 499 দণ্ডবিধি, এবং মানহানি সংক্রান্ত মন্তব্য আপনি ফেসবুকে করলে আপনি সাইবার নিরাপত্তা আইনের কয় ধারা, 29 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। তো ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে এই 55 ধারায় বলতেছে যে দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে চরিত্র আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। আর একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন ক নামক ব্যক্তির ছেলের সাথে খ নামক ব্যক্তির মেয়ের বিয়ে ঠিক হয়েছে, ঠিক আছে কিনা। তো বিয়ে ঠিক হয়েছে, বরযাত্রী যাবে, সবকিছু রান্না বান্না ক্লিয়ার। মনে করেন যে বলল যে মেয়ের বাপ হলো ডাকাত, ডাকাতির মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দেবো না। তো এখন মনে করেন একটা অপবাদ দেশে ডাকাত, মান সম্মান নষ্ট করে ফেলাতে দিল যে আমি আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আমি এত টাকা খরচ করছি, আমার এই ক্ষতি হয়েছে, আমার সম্মান নষ্ট করছে, আমি এর প্রকৃত ন্যায় বিচার চাই। তাহলে এই যে যে ছেলে পক্ষ যে মেয়ে পক্ষের যে বিয়েটা ভেঙে দিল, সে আসলেই তারা এই ইন্টেনশন নিয়ে কোনো করছে কিনা, আসলেই তার বাপকে যে অপবাদ দিয়েছে সে মেয়ের বাপ ডাকাত, আসলে সে ডাকাত কিনা, বা সে বিয়ে বিয়ে ভাঙ্গা তাদের মানে ছেলে পক্ষের অভ্যাস কিনা, পূর্বে এরকম কোনো কাজ করছে কিনা। তাহলে এই যে যে ক্ষতিপূরণ নির্ণয় হবে যে তার বিয়েতে এত টাকা খরচ হয়েছে, তার সম্মান আপনি খরচ করছেন, সেই ক্ষেত্রে বলতেছে এই ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে আপনার 55 ধারা মোতাবেক চরিত্র আদালতের প্রাসঙ্গিক বিষয় হিসেবে, আসলে সে ভালো চরিত্রের লোক না খারাপ চরিত্রের লোক, এই জন্য চরিত্র আদালতের প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। একজন বলতেছে স্যার 12 এবং 55 ধারার মধ্যে পার্থক্য কি, লেখো। তাহলে 12 ধারায় নর্মালি আপনাকে বলতেছে যে ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে যা যা উপস্থাপন করবেন তাই আদালতের প্রাসঙ্গিক। আর 55 ধারায় বলতেছে ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে, হ্যাঁ, দেওয়ানি বা ফৌজদারি মামলায় চরিত্র আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। তো আমরা কি বুঝলাম? আমরা 52 ধারায় দেখলাম যে দেওয়ানি মামলার ক্ষেত্রে চরিত্র আদালতের ডাইরেক্ট অপ্রাসঙ্গিক। 55 ধারায় এসে দেখলাম দেওয়ানি মামলার ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক হতে পারে যদি তা ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে এমসিকিউ, কোন মামলার ক্ষেত্রে চরিত্র অপ্রাসঙ্গিক? দেওয়ানি মামলার ক্ষেত্রে। কত? 52। কোন মামলার ক্ষেত্রে দেওয়ানি মামলার চরিত্র প্রাসঙ্গিক? সেটা হচ্ছে 55। কি নির্ণয়ের ক্ষেত্রে? ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে। ক্লিয়ার? আমরা চলে যাবো এখন হচ্ছে 53 এবং 54 ধারায়। 53 ধারায় নর্মালি বলতেছে ফৌজদারি মামলায় পূর্ববর্তী সৎচরিত্র এটা আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। অর্থাৎ কি মামলায়? ফৌজদারি মামলায় আসামির পূর্ববর্তী সৎচরিত্র ভালো চরিত্র এটা আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে, ঠিক আছে কিনা। মনে করেন দেখবেন এই যে যখন আপনার চার্জশিট দেয়, বা যখন চার্জশিট কথা বাদ দেন, মনে করেন দেখবেন যে আমাদের যখন ফাইন্ডিংস, আমার পুলিশ সদস্যরা যখন সাসপেনশন হয়, প্রসিডিং হয়, হ্যাঁ, তখন তখন ফাইন্ডিংস দেয় যে কনস্টেবল অমক তার চাকরিতে যোগ দেন তারিখে, চাকরির বয়স আছে এত বছর এতদিন চলতেছে, হ্যাঁ, সে ইতিপূর্বে সে কোনো প্রকার দণ্ডে দণ্ডিত হয়নি, হ্যাঁ, তার এই প্রথমই সে বিভাগীয় মামলা তার বিরুদ্ধে রুজু করা হয়েছে, অর্থাৎ আপনার পক্ষে ভালো ফাইন্ডিংস দিচ্ছে, ঠিক আছে না। তো এই যে যে বলতেছে যে ফৌজদারি মামলায় পূর্ববর্তী সচ্চরিত্র আদালতের প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। একটা জিনিস মনে রাখবেন যে আসামি আদালত সবসময় আসামির পক্ষেই কাজ করে, ঠিক আছে কিনা। অর্থাৎ আদালত সবসময় মনে করবে বা আদালত ধরে নেবে, হ্যাঁ, যে আসামির চরিত্র ভালো, সে ভালো লোক। অর্থাৎ পূর্ববর্তী যে তার আসামি যদি ভালো চরিত্র থাকে, সে মসজিদ মাদ্রাসায় দান করছে, হ্যাঁ, তার সে দানবীর দানবীর মহসিন, হ্যাঁ, তার সে মানুষের সাথে ভালো ব্যবহার করে, পূর্বে তার কোনো দণ্ড নাই, হ্যাঁ, সেই পূর্বে কোনো জেল টেল খাটে নাই, সে সে থানা ফাঁড়িতে যায় নাই। তাহলে এই কথাটাই আপনাকে এখানে বলতেছে যে পূর্ববর্তী সচ্চরিত্র ফৌজদারি মামলায় এটা হচ্ছে আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে সাক্ষ্য আইনের 53 ধারা। তাহলে এমসিকিউ কি, কোন মানে কোন ক্ষেত্রে? ফৌজদারি মামলায় কি কি মানে কি, কোন চরিত্র? পূর্ববর্তী চরিত্র। কি চরিত্র? সৎ চরিত্র। কি হিসেবে গণ্য হবে? প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। কোন মামলায়? ফৌজদারি মামলায়। কত ধারা? 53 ধারা। ক্লিয়ার? 54 ধারায় আসি আমরা দেখব, বলতেছে যে পূর্ববর্তী সচ্চরিত্র উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে না। ভালো করে বোঝেন, এটা প্যাচ আছে এখানে। বলতেছে যে ফৌজদারি মামলায় আসামির চরিত্র যে খারাপ, এইটা যখন ইহা অপ্রাসঙ্গিক বিষয়, তবে ইহা চরিত্র যে ভালো এই মর্মে সাক্ষ্য দেওয়া হলে চরিত্র খারাপ ইহা প্রাসঙ্গিক হয়ে পড়ে। এটা একটা প্যাচ আছে। নর্মালি আমরা 53 ধারায় পড়লাম আসামির চরিত্র যে ভালো এটা আদালতের প্রাসঙ্গিক বিষয় হিসেবেই গণ্য হবে, ঠিক আছে কিনা। 54 ধারায় এসে পড়তেছি যে আসামির চরিত্র যে খারাপ
এটা সরাসরি আপনি বলতে পারবেন না। যদি এটা আপনি এটা বলেন ফৌজদারি মামলা, এটা অপ্রাসঙ্গিক বিষয় হিসেবে গণ্য হবে। কিন্তু আসামির চরিত্রে যে ভালো, এইটা যদি আসামি পক্ষ আদালতে কয় যে আমার চরিত্র তো, আমার মক্কেলের চরিত্র ভালো, ফুলের মতো পবিত্র, সে তো মেয়ের দ্বারা যায় নাই, সে ধর্ষণ করে নাই, তার পূর্বে এরকম কোনো রেকর্ড নাই, তাহলে বিবাদীরা এইটা বলার পরে এইটা বলার সুযোগ পাবে যে আসামির চরিত্র খারাপ, যে পূর্বেও সে এরকম প্রেম টেম করছে, ঘুরে বেড়াইছে, মেয়েদের নিয়ে ডেটিং বেটিং করছে, আকাম কুকাম করে বেড়াইছে, তার চরিত্র খারাপ। অর্থাৎ এটাও তখন আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। অর্থাৎ নর্মালি ফৌজদারি মামলায় আসামির চরিত্র ভালো, এটা আদালতের প্রাসঙ্গিক 53। 54-তে বলতেছে যে আসামির চরিত্র খারাপ ফৌজদারি মামলায়, এটা অপ্রাসঙ্গিক, এটা বলাই যাবে না। কিন্তু বলা যাবে কখন? আসামি পক্ষ যখন বলবে যে আমার মক্কেলের চরিত্র ফুলের মতো পবিত্র, সে দুধে দেওয়া তুলসী পাতা, তার মতো লোকই হয় না একেবারে, মানে মানে এইমাত্র জান্নাতে নেমে আসছে, তখন বিবাদী পক্ষ বলবে না সে খারাপ লোক। এই যে সে বিবাদী পক্ষ যে বলবে যে খারাপ লোক বা বিভিন্ন প্রমাণাদি উপস্থাপন করবে, এটাও আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। এই কথা বলতেছে সাক্ষ্য আইনের 54 ধারায়। তবে ব্যাখ্যা আছে বা ব্যতিক্রম আছে, বলতেছে যে মামলার মানে খারাপ চরিত্রই যখন বিচার্য বিষয়, তখন এই শর্তগুলো প্রযোজ্য হবে না। আর একটা বলতেছে খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। মানে এর আগে আমি চুরি করে ধরা খাইছি, আবার চুরি মামলায় বিচার হচ্ছে, ঠিক আছে কিনা? এর আগে মনে করেন যে অমকের রুমের ভিতরে দেয় আমি কট খেয়ে গেছি, এখন ধর্ষণ মামলার বিচার হচ্ছে, তাহলে আমি পূর্বে যে কট খাইছিলাম এটা আদালতে প্রাসঙ্গিক। আমি যে এখন চুরি চুরি মামলায় আমার বিচার হচ্ছে, পূর্বে যে চুরি করতে যে জনগণের উত্তম মধ্যম খাইছিলাম, ওটা আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য। অর্থাৎ ঠিক আছে যে মাল এরকম, আস্তাগফিরুল্লাহ, যে এই লোক এরকম, এর এর চরিত্র আগে এরকম ছিল, এটা আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। তাহলে আমরা এই 52 থেকে 55 কি বুঝতে পারছি কি বলছে এখানে? রিটেনে প্রশ্ন আসবে কিভাবে? রিটেনে প্রশ্ন আসবে 1872 সালে প্রণীত সাক্ষ্য আইন অনুসারে বাদী বিবাদী চরিত্রের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। সেটা 52 থেকে 55 পর্যন্ত অ্যান্সার করতে হবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে ফৌজদারি মামলায় আসামির পূর্ববর্তী চরিত্রের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, সেক্ষেত্রে 53 এবং 54 দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। প্রশ্ন আসবে যে ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে পক্ষদ্বয়ের চরিত্রের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, সেটা 52 এবং 55 দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। এমসিকিউ আসতে পারে, এমসিকিউ আপনার আসতে পারে যে ফৌজদারি মামলায় আসামি পূর্ববর্তী সচ্চরিত্র আদালতে কি, এমসিকিউ প্রাসঙ্গিক। আসামি যদি বলে ফৌজদারি মামলায় আসামি চরিত্র ভালো, তাহলে বিবাদী পক্ষ যদি বলে তার চরিত্র খারাপ, এটা আদালতে কি হবে? এটাও প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। তবে কোন ক্ষেত্রে এটা বিধান প্রযোজ্য হবে না? এখানে বলতেছে যে আসামির চরিত্র যে খারাপ, এই বিষয়ে যখন মামলা হবে তখন এই বিধান প্রযোজ্য হবে না। একটা বলতেছে আসামির চরিত্র খারাপের ক্ষেত্রে পূর্ববর্তী দণ্ডাদেশ, অর্থাৎ পূর্ববর্তী দণ্ডাদেশ আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। ক্লিয়ার? আর 55 ধারা থেকে এমসিকিউ আসতে পারে কি নির্ণয়ের ক্ষেত্রে, ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে, কোন মামলায়, দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক, বাদী বিবাদী উভয়ের চরিত্রই প্রাসঙ্গিক। আর প্রাসঙ্গিক না কোন ক্ষেত্রে? 52 ধারায় দেওয়ানি মামলার ক্ষেত্রে। কেন প্রাসঙ্গিক না? ভালো লোক যেমন খারাপ লোকের বিরুদ্ধে মামলা করতে পারে, খারাপ লোক আবার ভালো লোকের বিরুদ্ধে দেওয়ানি মামলা করতে পারে, দ্যাট মিনস জমি জমার মামলা করতে পারে। এই হলো সাক্ষ্য আইনের 52 থেকে 55। সবাই পড়েন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুরা, আমরা এখন চলে যাব প্রমাণ সম্পর্কিত বিষয়, অর্থাৎ যে সমস্ত বিষয় আদালতে প্রমাণ করার দরকার নাই। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। কনস্টেবলদের জন্য গুরুত্ব না হলেও আমরা যারা পরীক্ষা দেবো সাব ইন্সপেক্টরের, আমাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা সাক্ষ্য আইনের কোনো ধারা বাদ দেব না, যাতে প্রশ্ন আসলে বুঝতে পারি যে এই জায়গা থেকে আসছে। এখান থেকে প্রশ্ন ইন্সপেক্টরশিপে আইছে, বাট অন্য কোনো সময় আমরা দেখবো যে যে রিটেনে একটা প্রশ্ন আসতে পারে যে কোন কোন বিষয়গুলো আদালতে প্রমাণ করার দরকার নাই। রিটেনে 5 মার্কের প্রশ্ন, এখন তুমি মনে করো জানোই না যে প্রশ্ন কোন জায়গায় থেকে এসেছে, তাহলে তো সমস্যা, বিপদ না তখন? এই জন্য মনে রাখতে হবে যে যে সকল বিষয়গুলো আদালতে প্রমাণ করার দরকার নাই, এটা হচ্ছে সাক্ষ্য আইনের এই 56 থেকে 58 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। ঠিক আছে কিনা? কি থেকে কি পর্যন্ত আলোচনা করছে? সাক্ষ্য আইনের 56 থেকে 58 ধারা পর্যন্ত আলোচনা করছে যে বিষয়গুলো সরাসরি কি নাই, আপনার প্রমাণ করার দরকার নাই। 56 ধারায় বলতেছে যে আদালতে যে সকল বিষয় বিচারক হিসেবে অবগত হইবেন তাহা প্রমাণ করার দরকার নাই। মানে একজন বিচারক হিসেবে যখন একজন ব্যক্তি আদালতে বসবে, তখন যে বিষয়গুলো তিনি অবগত হবেন, এই বিষয়গুলো নর্মালি প্রমাণ করার দরকার নাই। কিরকম? ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা সবাই জানে, এটা প্রমাণ করার দরকার নাই। সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা প্রমাণ করার দরকার নাই। ঠিক আছে কিনা? হ্যাঁ। বা স্বামী স্ত্রী বিবাহের মাধ্যমে সন্তানাদি হলে মানে ওই সন্তানের পিতা মাতা ওই ওই বিবাহিত স্বামী স্ত্রীরাই হয়, এটা প্রমাণ করার দরকার নাই। ঠিক আছে কিনা? অর্থাৎ বলতেছে এই কথা যে যে সমস্ত বিষয় বিচারক হিসেবে
একজন আদালতের বিচারক হিসেবে একটা বিষয় অবগত হবেন বা চিরন্তন যে বিষয়গুলো সত্য, এই বিষয়গুলো আদালতে প্রমাণ করার কোনো দরকার নয়াকারে নাই। হ্যাঁ, মুসলমান হলে কাবিনের মাধ্যমে বিয়ে করতে হয় বা কলেমার পড়ে বিয়ে করতে হয়, এটা এটা ছিল চিরন্তন সত্য কথা। অর্থাৎ এই বিষয়গুলো আদালতে প্রমাণ করার দরকার নাই যে তারে আমি ইসলামী সুন্নাহ মোতাবেক কাবিন পড়িয়ে বা কাবিন নামা দিয়ে কলেমা পড়িয়ে বিয়ে করছি, এগুলো প্রমাণ করার দরকার নাই। এই 56 ধারায় আপনাকে এই কথাই বলতেছে। 57 ধারায় বলতেছে যে যে সমস্ত বিষয় আদালত অবশ্যই বিচারিক হিসেবে দৃষ্টিগোচরে নেবে, এই বিষয়গুলো প্রমাণ করার দরকার নেই। অর্থাৎ রিটেনে প্রশ্ন আসতে পারে যে 1872 সালে প্রণীত সাক্ষ্য আইন অনুসারে কোন কোন বিষয় আদালতের একজন বিচারক হিসেবে তিনি অবগত, মানে হবে কি বলে ওটা, এই বা দৃষ্টিগোচরে নিবে, হ্যাঁ, যেগুলো প্রমাণ করার দরকার নাই। তো কোন কোন বিষয়গুলো এখানে 57 ধারায় মোট 11টা পয়েন্ট বলছে, আমার গাইডে দেওয়া আছে। আমার ওই যে সূচিতে দেখবেন, সূচি সূচি তোমাদেরকে দিছি না, এই সূচিতেও কিন্তু দিছি যে 11টা পয়েন্ট মুখস্থ করতে হবে। আমার সূচিটা দুইটা সূচি দিছি, ওদের একটা পরে দিয়েছে, আরেকটা সূচিতে ম্যাথকে দিবা নিবা, দেখি ওটা ভালো লেখা আছে, এটা মুখস্থ করতে হবে। তাহলে এই 11টা বিষয় আপনাকে এটা মানে আমি করছি কি যে তোমার মুখস্থ করার দরকার নাই, জাস্ট আপনার নলেজেই থাকলো যে এই 11টা বিষয় সাক্ষ্য আইনে কিন্তু আছে, যেগুলো প্রমাণ করতে হয় না। অর্থাৎ আদালত এটা জানে জানে যে এটা ঠিক আছে। এক নম্বর হচ্ছে বাংলাদেশের আইন সমূহ। বাংলাদেশের আইন সমূহ এটা আপনাকে প্রমাণ করার দরকার নাই। কিরকম? মনে করেন আপনি একজনকে ধর্ষণ করছেন, তো 9-এর 1-এ মামলা হয়েছে, তাহলে 9-এর 1-এ যে মামলা হয়েছে এই আইনটা আদালতে প্রমাণ করার দরকার নাই। অর্থাৎ এটা বাংলাদেশের আইন, নারী শিশু 9-এর 1-এ মামলা হয়েছে, এটা ঠিক আছে। অর্থাৎ এটা আদালতে প্রমাণ করার কোনো দরকার নয়াকারে নাই। ক্লিয়ার? 2 নম্বর, 2 নম্বর তো বাতিল। 3 নম্বরে আপনাকে বলতে হবে সশস্ত্র বাহিনীর জন্য প্রণীত যুদ্ধবিধি সমূহ। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর যে যুদ্ধ নীতি আছে, কিভাবে গুলিবর্ষণ করতে হবে, কিভাবে মানে সামরিক মহড়া দিতে হবে, এই যে যে বিধানগুলো, এই বিষয়গুলো আদালতে প্রমাণ করার দরকার নাই। অর্থাৎ এই বিষয়টা মানে এমনি প্রমাণিত। 3 নম্বরে বলতেছে সংসদ এবং বাংলাদেশে বলবৎ আইনে প্রতিষ্ঠিত অন্য কোনো আইনসভার কার্যপদ্ধতি। অর্থাৎ এখানে যে বিষয়টা বলতেছে যে বাংলাদেশের সংসদ বা আইন বিভাগের যে কার্যপদ্ধতি তা আপনার এখান থেকে চলবে, এই বিষয়টা আদালতে কি দরকার নাই, আপনার প্রমাণ করার দরকার। অর্থাৎ বাংলাদেশের আইনসভার কার্যপদ্ধতি এটা প্রমাণ করার দরকার নাই। প্রথমে কোরআন তেলাওয়াত হবে, তারপরে আছে ক্ষমতাধীন পার্টি আপনার প্রশ্ন উত্থাপন করবে, এরপর আছে বিরোধী পার্টি আপনার পাল্টা প্রশ্ন করবে, একজন সংসদের স্পিকার এই সংসদ কার্যক্রম পরিচালনা করবে, সংসদে আইন পাশ হবে। অর্থাৎ এই যে নিয়ম কানুন যেগুলো আছে, এই বিষয়গুলো আদালতে প্রমাণ করার দরকার নাই। তাহলে 1 নম্বরে বলতেছে বাংলাদেশের আইন প্রমাণ করার দরকার নাই, সশস্ত্র বাহিনীর জন্য প্রণীত যুদ্ধবিধি সমূহ প্রমাণ করার দরকার নাই, বাংলাদেশের আইনসভার কার্যপদ্ধতি এটা প্রমাণ করার দরকার নাই। 3 নম্বরে বলতেছে বাংলাদেশের আদালতের সিল, অ্যাডমিরালিটি, তারপর হচ্ছে নোটারি পাবলিকের সিল, বাংলাদেশের বিভিন্ন আদালতের সিল, এগুলো প্রমাণ করার দরকার নাই। অর্থাৎ নর্মালি যদি একটা কাগজে হাইকোর্টের সিল থাকে, নর্মালি একটা কাগজে যদি সংসদের সিল থাকে, ঠিক আছে কিনা, হ্যাঁ, এই সিল মিল এগুলো প্রমাণ করার দরকার। অর্থাৎ আদালত ধরে নেবে যে সিলটা ঠিক আছে। হাইকোর্ট বিভাগের একটা কাগজে সিল যদি অন্য একটা আদালতে উপস্থাপন করা হয়, নর্মালি আদালত ধরে নেবে যে এটা ঠিক আছে। 56 এবং 57-র মধ্যে পার্থক্যটা কি? 56 ধারায় মূলত বলতেছে যে ভাই, যে চিরন্তন যে সত্যগুলো আছে এগুলো প্রমাণ করার দরকার না, আদালত হিসেবে এগুলো আদালত মানে প্রমাণিত। আর 57 ধারায় বলতেছে যে একজন বিচারক হিসেবে নিম্নলিখিত 11টি বিষয় আদালত দৃষ্টিগোচরে নেবে, যে এটা অপ্রমাণিত, এগুলো প্রমাণ করার দরকার নাই। 5 নম্বরে বলতেছে যে বাংলাদেশে কোনো সরকারি পদে কারো যোগদানের বিষয়ে সরকারি গেজেট এটা প্রমাণ করার দরকার নাই। যেমন এই যে বিসিএস এ এএসপি রা যোগদান করে, হ্যাঁ, শিক্ষা অফিসাররা যোগদান করে, তারপরে বিভিন্ন অফিসাররা এই যে গেজেট প্রকাশ করে, গেজেট প্রকাশ করে না, তাহলে এই গেজেট সমূহ প্রমাণ করার দরকার নাই যে এই গেজেটটা ভুল, এই গেজেটটা ভুল না, এটা এটা হয়েছে, এটা সেটা হয়েছে, এগুলো প্রমাণ করার কোনো দরকার নাই, এটা প্রমাণিত। এরপরে বলতেছে সরকার কর্তৃক স্বীকৃত কোন রাষ্ট্র অথবা রাজা রানীর অস্তিত্ব, উপাধি বা জাতীয় পতাকা, এগুলো প্রমাণ করা। অর্থাৎ সরকার যে সকল রাষ্ট্রকে স্বীকৃতি দিতেছে এগুলো প্রমাণ করার দরকার নাই, রাজা রানীর উপাধি এগুলো প্রমাণ করার দরকার নাই, বা জাতীয় পতাকা এগুলো প্রমাণ করার দরকার নাই। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন রাষ্ট্র বলেন তো, জানেন এটা? 6 ডিসেম্বর কে বলেন তো? ভুটান। 7 ডিসেম্বর মনে হয় ভারত, না এরকম কিছু না আছে, পড়ছি অনেক আগে, ভুলে গেছি। তাহলে এই বিষয়গুলো প্রমাণ করার দরকার নাই, ঠিক আছে কিনা? বা তারপরে পতাকা, যেমন বাংলাদেশের পতাকা মাঝখানে লাল সবুজের পতাকা, তা এটা যে বাংলাদেশের পতাকা বা পতাকা কিনা, এই বিষয়গুলো আদালতে আপনার প্রমাণ করার দরকার নাই। এরপরে বলতেছে সময়ের বিভাগ, হ্যাঁ, সরকারি গেজেটে বিজ্ঞপ্তি, উৎসব, উপবাস ও ছুটি সমূহ। সময়ের বিভাগ মানে কি?
যেমন বাংলাদেশ থেকে আমেরিকার সময়ের বিভাগ 6 ঘন্টা না কয় ঘন্টা যেন 12 ঘন্টা ডিফারেন্স, তাই না? ইন্ডিয়ার সাথে আধা ঘন্টা 1 ঘন্টার ডিফারেন্স আছে, ঠিক আছে কিনা? এবার আছে বিভিন্ন উৎসব এবং ছুটি, সরকারি ছুটি সমূহ। যেমন 21শে ফেব্রুয়ারি ছুটি আছে, 16ই ডিসেম্বর ছুটি আছে, 26শে মার্চ সরকারি ছুটি আছে। তো এই বিষয়গুলো আদালতে আপনার প্রমাণ করার দরকার নেই, যেদিন ছুটি আছে কি নাই এটা প্রমাণ করার দরকার নয়, আকারে নাই, এগুলো এমনি থেকেই প্রমাণিত। তোমরা অনেকে ভয় পাচ্ছ যে স্যার এইগুলো মুখস্থ করবো কেমবালা। আমি বিনয়ের সাথে বলি এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। জাস্ট তোমার জানা থাকলো যে এই 57 ধারায় 11টা পয়েন্ট আছে, এগুলো আদালতে প্রমাণ করতে হয় না, এগুলো এমনি প্রমাণ। তো রিটেন যদি প্রশ্ন আসে যে সাক্ষ্য আইন অনুসারে কোন কোন বিষয়গুলো প্রমাণ করার দরকার নেই, তাহলে এই 56, 57, 58 এই 3টা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে, দেখে দেখে বই দেখে দেখে লিখতে পারবেন, সমস্যা নেই। 8 ধারায় বলতেছে যে বাংলাদেশের ভূখণ্ড, অর্থাৎ বাংলাদেশের আয়তন, বাংলাদেশের সীমানা কি, ঠিক আছে কিনা, সেই ক্ষেত্রে আপনার এই বিষয়গুলো প্রমাণ করার দরকার। যেমন বাংলাদেশের আয়তন কত? 1,47,570, আমার মনে হয় একটু বাড়ছে না কি যেন, আমি সঠিক জানি না। তাহলে এই যে ভূখণ্ড, এগুলো নতুন করে কোনো প্রমাণিত, এগুলো এমনি প্রমাণিত, এগুলো এমনি থেকেই প্রমাণিত। 9 ধারায় বলতেছে বাংলাদেশের সাথে অপর রাষ্ট্র বা সংগঠনের বিরোধ আরম্ভ হওয়া, চলতে থাকা, অবসান হওয়া, এই বিষয়গুলো প্রমাণ হওয়ার কোনো দরকার নয়, কারণ নাই। বাংলাদেশের সাথে অন্য রাষ্ট্রের বিরোধ চলতেছে না, মনে করেন ইন্ডিয়ার সাথেই মনে করেন বিরোধ চলতেছে, কথার কথা। তারপরে বাংলাদেশের সাথে মনে করেন যে ইসরায়েলের কোনো কোনো সম্পর্ক নাই, তাহলে এই যে সম্পর্ক নাই, মায়ানমারের সাথে বিরোধ চলতেছে, তাহলে এই বিষয়গুলো আপনার কি নাই, কোনো প্রমাণ করার দরকার নাই, কারে নাই। 10 নম্বরে বলতেছে আদালতের সকল সদস্যগণ ক্ষমতাপ্রাপ্ত হয়ে যিনি মামলা পরিচালনা করে অ্যাডভোকেট এবং অন্যান্য ব্যক্তিদের নাম। অর্থাৎ একজন অ্যাডভোকেট যখন আদালতে মামলা পরিচালনা করবে এবং ক্ষমতাপ্রাপ্ত হয়ে অন্যান্য ব্যক্তিরা যখন মামলা পরিচালনা করবে, এই সকল ব্যক্তিদের কি দরকার নাই, বলতেছে আপনার কোনো প্রমাণ করার দরকার নাই, আকারে নাই। অর্থাৎ এই বিষয়গুলো সরাসরি আদালতে প্রমাণিত, সরাসরি আদালতে প্রমাণিত। এটা আপনি কি করা দরকার না, এটা আপনার কোনো প্রমাণ করার দরকার হবে না, এটা আদালতে এমনি থেকেই প্রমাণিত। স্থল বা সমুদ্র পথের নিয়মাবলী, অর্থাৎ বলতেছে, হ্যালো, এই আমি একটু ব্যস্ত ভাই, ক্লাস করি, হ্যাঁ, কথা বলবেন। তাহলে বলতেছে যে স্থল বা সমুদ্র পথের নিয়মাবলী, অর্থাৎ এই যে দেখবেন, এই কথা বলেন না, কথা বললেই কথা বাড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখবেন যে এই যে লেখা থাকে যে ঢাকা আর মাত্র 80 কিলোমিটার, হ্যাঁ, সামনে স্কুল, বামে মোড়, ডানে চলেন, এরকম রাস্তাঘাটে লেখা থাকে না, দেখেন না? এই লেখা থাকে কিনা? তাহলে এই বিষয়গুলো সরাসরি আপনার প্রমাণ করার দরকার নাই। সমুদ্র পথের নিয়মাবলী, কত নটিক্যাল মাইল বেগে আপনার এই জাহাজটা চলবে, এই কোন নৌকাটা কোন পথ দিয়ে কোন পথে প্রবেশ করবে, হ্যাঁ, এই জাহাজটা এইভাবে কোথায় প্রবেশ করবে, কোথায় ঢুকবে, এই বিষয়গুলো আদালতে প্রমাণ করার দরকার নাই। তাহলে আমি যেটা বলতে চাই যে সাক্ষ্য আইনে 57 ধারা থেকে রিটেনে যে প্রশ্নটা আসতে পারে যে সাক্ষ্য আইন অনুসারে কোন কোন বিষয়গুলো আপনার প্রমাণ করার দরকার নাই, সেটা সাক্ষ্য আইন 57 ধারা 11টা পয়েন্ট আপনাকে দেখে দেখে লিখতে হবে পরীক্ষা আসলে। আর পরীক্ষা না আসুক, বাট তোমার জানা থাকলো যে এরকম একটা প্রশ্ন আমাদের এখানে আছে, অর্থাৎ আসলে যেন আমরা লিখতে পারি বা ধরতে পারি যেরকম একটা প্রশ্ন সাক্ষ্য আইনে কিন্তু আলামিন ভাই পড়াইছিল, ঠিক আছে। 58 ধারায় বলতেছে যে স্বীকৃত বিষয় প্রমাণ করার দরকার নেই। স্বীকৃত মানে কি? মেনে নেওয়া। স্বীকৃত হচ্ছে কোনো মৌখিক বা লিখিত বিবৃতি যা কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সিদ্ধান্তের সূচনা করে। অর্থাৎ যে বিষয়টা স্বীকৃত সেই বিষয়টা প্রমাণ করার দরকার নাই। যেমন আমি বললাম যে হৃদয়ের কাছে আমি 2 লাখ টাকা পাই, হ্যাঁ, হৃদয়ও বললো যে হ্যাঁ আলামিন ভাই আমার কাছে 2 লাখ টাকা পায়, তাহলে এই বিষয়টা প্রমাণ করার কোনো দরকার নাই, ঠিক আছে। আজ থানায় একটা লোক আসছে, বলছে যে ওর কাছে আমি 20,000 টাকা পাই। আমি বলছি 20,000 টাকা সে পাই কিনা, ও বিবাদী বলছে হ্যাঁ পায়। তাহলে দেবা কবে? বলছে অমুক তারিখে। তাহলে ওদেরকে ভিডিও করে রাখলাম। তাহলে এই যে যে স্বীকার করলো, বাদী বললো যে টাকা পাই, বিবাদীও বললো যে হ্যাঁ উনি আমার কাছে টাকা পায়, তাহলে এটা স্বীকৃত বিষয়। অর্থাৎ এটা নতুন করে কি বলতিছে, বলতিছে যে আপনার কোনো প্রমাণ করার দরকার নাই যে কিভাবে পায়, কেন পায়, এত গল্পের দরকার নাই। অর্থাৎ বাদী বিবাদী যেটা স্বীকার করে নেয় বা মেনে নেয়, অর্থাৎ স্বীকৃত বিষয়, হ্যাঁ, অ্যাডমিশন যেটা, অর্থাৎ স্বীকৃত বিষয় নতুন করে আর কি প্রমাণ করার দরকার নাই। তাহলে রিটেনে যদি প্রশ্ন আসে যে কোন কোন বিষয়গুলো আদালতে প্রমাণ করার দরকার নাই, সাক্ষ্য আইনের এই কত 56 থেকে 58 এই 3টা ধারা আমাদের প্রশ্ন পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। 57 ধারা থেকে যে 57 ধারা তো বলে কোন কথা না, 56, 57, 58 একই কথা। অর্থাৎ কোন কোন বিষয়গুলো আদালত দৃষ্টিগোচরে নেবে বা প্রমাণ করার দরকার নাই, একই কথা। 56, 57, 58 এই 3টা ধারাতেই আপনাকে অ্যান্সার করতে হবে। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো এরকম প্রশ্ন বিশেষ করে 57 ধারায়, যেটা আমরা লাইলি মজনুর প্রেম, হ্যাঁ লাইলি মজনুর প্রেম স্বীকৃত বিষয়, এটা সবাই মাইনে নিয়েছে, সঠিক এটা নাকি?
তাহলে এটা প্রমাণ করার দরকার না, এটা প্রমাণিত। হ্যাঁ, প্রেম করে ছাকা খাইছেন, বিয়ে করেন না, এমন পার্টি আছে নাকি এ জায়গায়? এটাই এটাই করবেন না, বিয়ে শাদী করবেন, বাচ্চা কাচ্চা নেবেন, সংসার করবেন, ঠিক না? করা যাবে না। চাকরি অনেকদিন হয়ে যায়, বিয়ে করে না, অনেকে আছে, কি এরকম আছে নাকি কেউ? হ্যাঁ, বিয়ে করবেন, শোনেন, যত আপনি পরে লেটে বিয়ে করবেন তত আপনি ধরা খাবেন, দেখবেন আপনার ব্যাটসম্যানের মেয়ে বিয়ে দিচ্ছে, আর আপনি বাচ্চা কল আন্টুতে পড়ে। সেনাবাহিনী বেশিরভাগই এরকম, কথা বুঝছেন নি, রিটায়ার্ডে এসে বাচ্চা অনে পড়ে, সমস্যা। বিয়ে শাদী দ্রুত করে, বিয়ে হচ্ছে আসলে সুন্নাত। কারো রিজিক কেউ খায় না, ভাবেন যে বিয়ে করলে বউরে খাওয়াবে নাকি, ওটা আল্লাহ নির্ধারিত, দেখবেন আল্লাহ পাক আপনার কামাইতে, রিজিকে, হায়াতে সব দিক দিকে তো এই দান করবে, ঠিক আছে। বিয়ে করে ফেলবেন, ঠিক আছে। আমরা দেখবেন আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, রিজিকে থাকলে খুব তাড়াতাড়ি বিয়ে শাদী দিয়ে শ্বশুর হয়ে যাওয়া নি, ঠিক আছে ইনশাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, পরও আহ খালেকা আছে। খালেকা, কি করতেছেন আপনি? আচ্ছা, কথা ফোন দিও তুমি। হ্যাঁ, তাহলে আমরা এই 58 ধারা পর্যন্ত আমরা এই এই বিষয়গুলো পড়লাম। এখন আমরা চলে যাব খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন। সেখানে আপনাকে বলতেছে যে আপনার এই মৌখিক সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য এটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ। ওরাল এভিডেন্স, যদি রিটেন একটা প্রশ্ন আসে যে ওরাল এভিডেন্সের ব্যাখ্যা দাও, তাহলে ওরাল এভিডেন্সের ব্যাখ্যা আমাকে দিতে গেলে 59, 60 এবং 3 ধারাতে আমাদেরকে করতে হবে। 59 ধারায় নর্মালি আপনাকে বলতেছে যে আপনার মৌখিক সাক্ষ্যটা কি। এটা আপনাদের একটু বিরক্ত হেন না ভাই, আগে শিখতে হবে, প্রশ্ন এখান থেকে এগুলোই আসে পরীক্ষায়। মৌখিক সাক্ষ্যটা হচ্ছে কোনো মৌখিক বিবৃতি, হ্যাঁ, যা কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে একজন সাক্ষী প্রদান করে থাকে, ঠিক আছে কিনা। মৌখিক সাক্ষ্য, সাক্ষ্য আইনের 3 ধারা এবং সাক্ষ্য আইনের 59 এবং 60 ধারায় এর প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করা হয়েছে। তবে 59 এবং 60 ধারা পর্যালোচনা করলে আমরা যেটা পাই, মৌখিক সাক্ষ্য মাস্ট বি ডিরেক্ট, অর্থাৎ মৌখিক সাক্ষ্যকে অবশ্যই কি হতে হবে, প্রত্যক্ষ হতে হবে। এখন যে বিষয়টা বলতেছে যে দলিলের বিষয়বস্তু ব্যতীত অন্য সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। 59 দ্বারা কি বলছে, যে দলিলের বিষয়বস্তু ব্যতীত অন্য সকল বিষয় কি সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে, মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। অর্থাৎ দলিলের বিষয়বস্তু আপনাকে দলিল ধারাই প্রমাণ করতে হবে। কি বলছি, দলিলের বিষয়বস্তু আপনাকে দলিল ধারাই প্রমাণ করতে হবে। খালি মুখে মুখে কলি হবে না যে সোনিয়া আমার বউ, তা সোনিয়া তোমার বউ, এটা কাবিন নামার মাধ্যমে প্রমাণ করতে হবে, অর্থাৎ এটা দলিলের বিষয়, ঠিক আছে কিনা। আপনি বললেন যে ঢাকায় আপনার 5 কাঠা জমি আছে, মুখে করলে হবে না, দলিল সাবমিট করতে হবে যে ঢাকায় আপনার 5 কাঠা জমি আছে। এই যে সরকারি কর্মচারীর হিসাব বিবরণী দিয়েছেন আপনারা সবাই, দিছি তাই না, আমরা সবাই দিছি আলহামদুলিল্লাহ। তাহলে আপনার ঢাকায় কি আছে বা কোথায় কি কেনছেন না কেনছেন, প্রতিটা জমির আর এস সি এস কি এস কি কি যেন লাগে, আমার তত কিছু নাই। তাহলে ওই সব কিছু কিন্তু চাইছে, যে দাগ নম্বর কত, খতিয়ান নম্বর কত, নামজারি কবে করছেন, কয় তারিখে কেনছেন, দলিল নম্বর কত, ওইগুলো সব দিতে হবে। অর্থাৎ দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য না। ক্লিয়ার? এমসিকিউ কি সম্পর্কে, দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। কি করতে হবে, দলিলের বিষয়বস্তু দলিল, দলিল দিয়েই হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে। হিসাব দেননি কেন, বিপদে পড়বেন। যারা হিসাব দেবে না তাদের তাদের কিন্তু সমস্যা আছে পরে, সুযোগ থাকলে এখনো দিয়ে দেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখলাম, আমরা দেখলাম যে দলিলের বিষয়বস্তু সম্পর্কে কি দেওয়া যাবে না, মৌখিক সাক্ষ্য আপনি দিতে পারবেন না, ঠিক আছে কিনা। রিটেনের এই 59 থেকে এরকম বলবেন। আচ্ছা, 60 ধারায় আপনাকে যেটা বলতেছে যে মৌখিক সাক্ষ্যকে সকল ক্ষেত্রে আপনাকে প্রত্যাখ্য, তাহলে এমসিকিউ হতে পারে, মৌখিক সাক্ষ্য সবসময় কি হতে হবে, প্রত্যক্ষ হতে হবে। অর্থাৎ যদি ইহা এমন বিষয় সম্পর্কে হয় যাহা দেখা যাইতে পারে, তবে যেই সাক্ষ্য বলিবে যে সে উহা দেখিয়াছে, তাহা সাক্ষ্য দিতে হবে। ইহা যদি এমন বিষয় সম্পর্কে হয় যাহা শোনা যাইতে পারে, তবে যে সাক্ষী বলিবে যে সে উহা শুনিয়াছে, তাহার সাক্ষ্যই দিতে হবে, ঠিক আছে কিনা। যদি এমন হয় যে উক্ত বিষয় সম্পর্কে যাহা অন্য কোনো ইন্দ্র দ্বারা অনুভব করছে, সে বলতে হবে ইন্দ্র দ্বারা অনুভব করছে। এবং যদি তা বিশেষজ্ঞের কোনো মতামত হয়ে থাকে, বলতে হবে এটা বিশেষজ্ঞের কোনো অভিমত বা মতামত। নর্মালি যে প্রশ্নটা এখান থেকে রিটেনে আসে যে মৌখিক সাক্ষ্যের শর্তগুলো কি কি লেখো, এই রিটেনে এই প্রশ্নটা কিন্তু আসে, আপনারা জানেন। তাহলে আমরা মৌখিক সাক্ষ্যের শর্তসমূহ নিম্নরূপ: 1 নম্বরে আছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। 2 নম্বর হচ্ছে সাক্ষী যদি বলে তিনি শুনেছে, তাহলে বলতে হবে তিনি শুনেছে। সাক্ষী যদি বলে তিনি দেখেছে, বলতে হবে তিনি দেখেছে। সাক্ষী যদি বলে তিনি অনুধাবন করছে, বলতে হবে তিনি অনুধাবন করছে। অনুধাবন মিন্স কিরকম, মনে করেন রহিমের বাড়িতে আগুন লাগছে, কে লাগাইছে, কখন লাগছে সে কিছু জানে না, কিন্তু রহিমের বাড়ি থেকে যে গরম হাওয়া তার শরীরে লাগতেছে, আগুনের হাওয়া, তাহলে সে বলছে যে গরম হাওয়া আসছে, এটা আমি অনুধাবন করছি।
এটা আছে মৌখিক সাক্ষ্য, এটাও আদালতে প্রাসঙ্গিক, ঠিক আছে কিনা? এই মৌখিক সাক্ষ্য হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মানে সরাসরি প্রত্যক্ষ, আর একটা হচ্ছে হার্সলি অর্থাৎ শোনা সাক্ষ্য। শোনা সাক্ষ্য যে আদালতে প্রাসঙ্গিক সেটা আপনাদেরকে আমি পড়াইছিলাম সাক্ষ্য আইনের এই 59-60, সাক্ষ্য আইনের 6 ধারা, সাক্ষ্য আইনের আপনার 17 থেকে 23, সাক্ষ্য আইনের 24 থেকে 30, হ্যাঁ, সাক্ষ্য আইনের 32-33। এই শোনা সাক্ষ্য এই সকল ক্ষেত্রে কিন্তু আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। এত কথার দরকার নাই, নর্মালি শোনা সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক মানে মৌখিক সাক্ষ্যের শর্তগুলো কি কি? 1 নম্বরে মৌখিক সাক্ষ্যের শর্ত হচ্ছে প্রত্যক্ষ হতে হবে। 2 নম্বর হচ্ছে শুনে থাকলে বলতে হবে শুনতেছি, দেখে থাকলে বলতে হবে দেখেছি, অনুধাবন করলে থাকতে হবে অনুধাবন করছি। আর যদি কোনো বিশেষজ্ঞের অভিমত হয়ে থাকে তাহলে বলতে হবে এটা কোনো বইয়ের অন্তর্ভুক্ত বা কোনো বইয়ের কোনো বিশেষজ্ঞের অভিমত। এই শর্তগুলো যখন একটা সাক্ষ্যের মধ্যে থাকবে সেই সাক্ষ্যটা মানে মৌখিক সাক্ষ্য হিসেবে বেসিক্যালি আপনার গণ্য হবে। এবং মৌখিক সাক্ষ্য যে সবসময় মুখে বললেই যেটা মৌখিক হবে এরকম না। মৌখিক সাক্ষ্য কিন্তু অনেক সময় লেখনির মাধ্যমে হতে পারে। যে ব্যক্তি কথা বলতে পারে না, এই কথা না বলা ব্যক্তিগুলো যদি আপনার কি করে বলতেছে যে সে যদি লিখে সাক্ষ্য দেয়, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে হুম সে যদি লিখে সাক্ষ্য দেয়, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে আছে আপনার এটা এটা মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে, যা সাক্ষ্য আইনের 119 ধারায় বলছে। আবার যদি একটু খেয়াল করে দেখি আমরা, যে সাক্ষ্য আইনের 119 ধারায় আরো বলছে, মনে করেন সে সাক্ষী বোবা না, কিন্তু আমাদের ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী আছে যে মহিলারা পদ্মাশীল, তারা কার মুখ কাউরে দেখা, এমনকি ইসলামের নিয়ম আছে যে মানে কণ্ঠস্বরও কিন্তু মানে নারীদের কণ্ঠস্বর কিন্তু কাউকে শোনানো কিন্তু নিষেধ অনেক সময়, তাই না? তো সাক্ষী যদি মনে করে তার কণ্ঠস্বর সে কাউকে শুনবে না, এক্ষেত্রে সে কিন্তু আপনার এই লিখিত ভাবেও কিন্তু তার সাক্ষ্য দিতে পারে। তাহলে ব্রিটিশরা দেখেন কত বছর আগে তাদের চিন্তা ভাবনা কই ছিল। তাহলে এই লিখিত ভাবে যদি সাক্ষ্যটা দেয় তাহলে এটাও কিন্তু মৌখিক সাক্ষ্য হিসেবে বেসিক্যালি আপনার গণ্য হবে, ঠিক আছে কিনা? মৌখিক সাক্ষ্য আহ অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, তার ব্যতিক্রম হচ্ছে সাক্ষ্য আইনের 6 ধারা, অর্থাৎ সংগঠিত ব্যাপার নীতির ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ না হলেও প্রাসঙ্গিক। শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক। 17 থেকে 23 স্বীকৃতি আদালতে শোনা সাক্ষ্য হলেও প্রাসঙ্গিক। 24 থেকে 30 স্বীকারোক্তি শোনা সাক্ষ্য হলেও প্রাসঙ্গিক, ঠিক আছে? আমার কাছে কল যে অমুক অমুক মারছে, এটা স্বীকার স্বীকার করলো, আমি যদি আদালতে সাক্ষী দিই যে আমার কাছে কইছে অমুক শিকার মারছে, এটাও আদালতে প্রাসঙ্গিক। 32 হচ্ছে পূর্বের বিবৃতি 4 শ্রেণীর লোকের কাছে, এটা আদালতে প্রাসঙ্গিক। আর 33 বলতেছে পূর্বের বিবৃতি আদালতে 5 শ্রেণীর লোকের কাছে, এটা আদালতে প্রাসঙ্গিক। এটা শোনা সাক্ষ্য হলেও এই সকল ক্ষেত্রে এই সাক্ষ্যগুলো আদালতে প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি গণ্য হবে, ঠিক আছে কিনা? মৌখিক সাক্ষ্য কাকে বলে, কত প্রকার কি? মৌখিক সাক্ষ্য হচ্ছে আপনার কাকে বলে তো বললামই, কোন সাক্ষী আদালতে উপস্থিত হয়ে আদালতের বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যে বিবৃতি প্রদান করে তাকে মৌখিক সাক্ষ্য বলে। যেমন করিম আদালতে উপস্থিত হয়ে বলল রহিম জব্বারকে হত্যা করেছে, আমি নিজে দেখেছি। এই বাক্যটি একটি মৌখিক সাক্ষ্য। শেষ। মৌখিক সাক্ষ্য দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ সাক্ষ্য আর একটা হচ্ছে শোনা সাক্ষ্য। প্রত্যক্ষ সাক্ষ্য মিন সরাসরি যখন সাক্ষী কোনো ঘটনা দেখে বা চোখে চোখ চোখ দ্বারা অবলোকন করে তখন সেটা সরাসরি প্রত্যক্ষ সাক্ষ্য। শ্রুত সাক্ষ্য কোনগুলো? শ্রুত সাক্ষ্য হচ্ছে সংগঠিত ব্যাপার নীতির ক্ষেত্রে 6 ধারা এটা প্রাসঙ্গিক। 17 থেকে 23 স্বীকৃতি, একটা বিষয় বলছে, এটা কেউ শুনছে, যে অমুক কইছে যে অমুক আমার স্ত্রী, এটা একজন শুনছে, তাহলে এই সম্পর্কে আদালতে কেউ সাক্ষ্য দিলে এটা স্বীকৃতি হিসেবে আদালতে প্রাসঙ্গিক। স্বীকারোক্তি শোনা সাক্ষ্য হলেও প্রাসঙ্গিক। 32-33 পূর্বের বিবৃতি শোনা সাক্ষ্য হলেও 4 শ্রেণীর লোকের কাছে এটা আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। ক্লিয়ার ভাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি ধারা দেবেন কোনটা? মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা ধারা দেবেন 3 ধারা, 59-60 ধারা। মৌখিক সাক্ষ্যের বৈশিষ্ট্য ধারা দেবেন 59-60 ধারা, ঠিক আছে? এরপরে এই যে আরটা দেবেন যে শোনা সাক্ষ্যের সংজ্ঞা তাও 59-60 ধারা। শোনা সাক্ষ্যের প্রাসঙ্গিকতা সেটা সাক্ষ্য আইনের 6 ধারা, সাক্ষ্য আইনের 17 থেকে 23, সাক্ষ্য আইনের 24 থেকে 30, শর্ট হাইবেন দিয়ে একটা প্যারাই লাগবেন এগুলো। আর 32 এবং 33। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, আমরা এখন চলে যাব সাক্ষ্য আইনের 61 এবং 62 ধারা। এই দুটো ধারা আমরা একটু দেখব যে দলিলের বিষয়বস্তু ব্যতীত প্রাথমিক ও মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা, অর্থাৎ বলছে দালিলিক সাক্ষ্য। আমরা যেরকম সাক্ষ্য আইনের কয় ধারায়, সাক্ষ্য আইনের হচ্ছে আমরা 3 ধারায় পড়ছি যে দলিলি সাক্ষ্য কি, অর্থাৎ সাক্ষ্য আইনের দলিলি সাক্ষ্য বলতে ওই সাক্ষ্যকে বোঝায় আদালতের কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে একজন সাক্ষী কোনো দলিল উপস্থাপন করে, হ্যাঁ,
তখন তাকে বেসিক্যালি দলিলি সাক্ষ্য হিসেবে আপনার গণ্য করা হবে। অর্থাৎ যখন ডকুমেন্ট আপনার উপস্থাপন করা হবে, এই ডকুমেন্টটা হচ্ছে আপনার দলিলি সাক্ষ্য হিসেবে আপনার গণ্য করা হবে। ঠিক আছে কিনা? তো এই দলিলি সাক্ষ্যকে, সাক্ষ্য আইনের 62 এবং 63-কে, 63-তে আপনার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য আর একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য আছে সাক্ষ্য আইনের 61। প্রাথমিক সাক্ষ্য ইংরেজি হচ্ছে দ্য প্রাইমারি এভিডেন্স, বলতেছে একজন সাক্ষী আদালতে যখন কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো মূল দলিল উপস্থাপন করে, তখন সেটা হচ্ছে আপনার প্রাথমিক সাক্ষ্য হিসেবে বেসিক্যালি আপনার গণ্য হবে। মূল দলিল, মূল ডকুমেন্ট উপস্থাপন করলে সেটা প্রাইমারি এভিডেন্স বা প্রাথমিক সাক্ষ্য। আর মাধ্যমিক সাক্ষ্য কি বন্ধুরা? মাধ্যমিক সাক্ষ্য হচ্ছে আপনার ওই সাক্ষ্য যে ক্ষেত্রে সাক্ষী মূল দলিল আদালতে উপস্থাপন না করে তার ফটোকপি বা নকল বা অন্য যে কোনো জাবেদা যদি আদালতে উপস্থাপন করে, সেটা বেসিক্যালি আপনার কি সাক্ষ্য হিসেবে গণ্য হবে? মাধ্যমিক সাক্ষ্য হিসেবেই আপনার গণ্য হবে। ঠিক আছে কিনা? এখানে আমাদের কিছু জিনিস বোঝার আছে। যেমন আমরা একটু মূল বইটা দেখি, যে দলিলের বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ। তাহলে একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে দলিলের বিষয়বস্তু কোন সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। কথা বুঝছেন? কোকিল পাখির মতো বোঝাচ্ছি নাকি? আচ্ছা, যেভাবে আমি বোঝানোর চেষ্টা করি আর কি, সহজভাবে বলার চেষ্টা করি, ইনশাল্লাহ দোয়া চাই। তো দলিলের বিষয়বস্তু প্রমাণের ক্ষেত্রে, অর্থাৎ দলিলের বিষয়বস্তু আপনি দুটো সাক্ষ্যের মধ্যে প্রমাণ করতে, এটা সাক্ষ্য আইনের 61 ধারা বলতেছে যে দলিলের বিষয়বস্তু আপনি প্রাথমিক ও মাধ্যমিক সাক্ষ্যের মধ্যে প্রমাণ করতে হবে। অর্থাৎ একটা দলিলে যখন কোনো বিষয়ে রেকর্ড থাকে, সেটা জনশ্রুতি বা শ্রুত একই কথা বন্ধুরা। হ্যাঁ, জনশ্রুতি সাক্ষ্য এবং শ্রুত সাক্ষ্য আপনার একই কথা। দলিলের বিষয়বস্তু আপনি দুটো সাক্ষ্যের মধ্যে প্রমাণ করেন। এমসিকিউ: দলিলের বিষয়বস্তু কয়টা সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করতে পারবেন? দুটো সাক্ষ্যের মাধ্যমে, একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, একটা হচ্ছে মাধ্যমিক। অর্থাৎ দলিলের বিষয়বস্তু আপনি সরাসরি মূল দলিল উপস্থাপন করেও করতে পারবেন, আবার মূল দলিল উপস্থাপন না করে তার ফটোকপি বা নকল উপস্থাপন করেও আপনি করতে পারবেন। এই কথা আপনাকে বলতেছে 61 ধারায়। 62 ধারায় আপনাকে বলতেছে প্রাথমিক সাক্ষ্যটা কি। প্রাথমিক সাক্ষ্যের 62-তে সংজ্ঞা বলতেছে প্রাথমিক সাক্ষ্য অর্থ সংশ্লিষ্ট দলিলই আদালতের পরিদর্শনের জন্য দাখিল। অর্থাৎ মূল দলিলটা, মূল দলিলটা হচ্ছে আপনার যখন আপনি উপস্থাপন করবেন, তখন আপনাকে মাধ্যমিক সাক্ষ্য হিসেবেই গণ্য হবে। যখন আমি আমাদের যে কাজী শামসুর রহমান স্যার হ্যান্ডবুক আছে, হ্যান্ডবুকটা আদালতে উপস্থাপন করলে এটা কিন্তু আপনার কি প্রাথমিক সাক্ষ্য নাকি? বাট এই হ্যান্ডবুকের ফটোকপি যখন আপনি উপস্থাপন করবেন, সেটা তখন সেটা হচ্ছে আপনার মাধ্যমিক সাক্ষ্য হিসেবেই আপনার গণ্য হবে। এখানে কথা আছে যে কোন কোন দলিলগুলো প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে, আমরা একটু দেখি। যে এখানে দুটো ব্যাখ্যা দিয়েছে, বলছে কোন দলিল যখন কতিপয় খণ্ডে সম্পাদিত হইলে প্রত্যেক খণ্ডই ওই দলিলের প্রাথমিক সাক্ষ্য। কোন দলিল যখন প্রতিলিপি আকারে সম্পাদিত হয় এবং প্রত্যেকটি প্রতিলিপি পক্ষগণের মধ্যে একজন বা কয়েকজন মাত্র কর্তৃক সম্পাদিত হয়, তখন প্রত্যেকটি প্রতিলিপি হওয়া সম্পাদনকারী পক্ষে প্রাথমিক সাক্ষ্য। এই যে সংবাদপত্র, এগুলো প্রাথমিক না মাধ্যমিক বলেন তো? সংবাদপত্র এটা কি? সংবাদপত্র প্রাথমিক সাক্ষ্য। ঠিক আছে কিনা? এই যে যে আমরা এজাহার করি, এজাহার যত খণ্ডেই আপনার তৈরি হোক না কেন, তিন তিন পুস্তক করে, এই প্রত্যেকটাই কিন্তু প্রাথমিক সাক্ষ্য। ঠিক আছে কিনা? এরপরে আপনাকে বলতেছে যে আমরা এই যে মনে করেন যে গাজী শামসুর রহমানের সাহেব পুলিশের হ্যান্ডবুক আছে, এই হ্যান্ডবুকে যত কপি বাংলাদেশে আছে, পৃথিবীতে আছে, প্রত্যেকটা কপি কিন্তু আপনার প্রাথমিক সাক্ষ্য হিসেবেই গণ্য হবে। ঠিক আছে কিনা? বাট মাধ্যমিক সাক্ষ্য হয় কোনটা? এই হ্যান্ডবুক যখন আপনি সরাসরি এমনি ফটোকপি, যান্ত্রিক উপায় ফটোকপি করবেন, তখন সেটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। ঠিক, এটা আমরা পরে পড়বানি, আগে দেখতেছি। আচ্ছা, 2 নম্বর ব্যাখ্যায় বলতেছে যে ক্ষেত্রে একাধিক দলিল সমপদ্ধতিতে প্রস্তুত, হ্যাঁ, মুদ্রণ, লিথোগ্রাফি বা ফটোগ্রাফির ক্ষেত্রে হয়ে থাকে, সেই ক্ষেত্রে উহার প্রত্যেকটির প্রাথমিক সাক্ষ্য। কিন্তু যেই ক্ষেত্রে সবই একটি মূল দলিলের নকল, সেই ক্ষেত্রে ওইগুলো দলিলটির বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য নয়। যেমন আপনারা জানেন কিনা জানি না, যেমন আমরা যখন এই যে ইয়া আছে বই ছাপাই, তাই না? যেমন আমি আমার গাড়ি যখন ছাপাইছিলাম, তখন একটা অভিজ্ঞতা আমার হয়েছিল। তখন ওরা কি করে, একটা প্লেট 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 সিস্টেমে টাকা নেয়, বিভিন্ন ফর্দ আছে, ফর্ম সিস্টেমে টাকা নেয় ওরা। তো যখন আপনাকে ওরকম সাজাইয়ে কি করে, সাজাই হচ্ছে আপনাকে এই টাকাগুলো হচ্ছে ওরা মানে সাজাই দেয়, তখন একসাথে মনে করেন যে আপনার 500 পিস বই বের হবে বা 1000 পিস এরকম বই বের হয় না, আপনার জানেন এটা। ঠিক আছে কিনা? তাহলে এই প্রত্যেকটা খণ্ড, যত আমি 500 খণ্ড বই যদি বাইর করি, তাহলে 500 খণ্ড বই হচ্ছে আপনার আমার এই 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 লেখার বা আমার হ্যান্ডবুকের, এটা প্রাথমিক সাক্ষ্য হিসেবেই গণ্য হবে। বাট ওই হ্যান্ডবুক থেকে যত কপি আপনি কি করবেন, নকল বাড়ি করবেন, ওই প্রত্যেকটা নকলই কিন্তু প্রাথমিক সাক্ষ্য না, ওটা হচ্ছে আপনার মাধ্যমিক সাক্ষ্য হিসেবেই গণ্য হবে। রিটেনে একটা প্রশ্ন আসতে পারে যে প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্যের মধ্যে পার্থক্য নিরূপণ কিভাবে লিখবেন।
প্রাথমিক সাক্ষ্য হচ্ছে মূল দলিল, মাধ্যমিক সাক্ষ্য হচ্ছে ফটোকপি। প্রাথমিক সাক্ষ্য আদালতে গুরুত্ব বেশি, মাধ্যমিক সাক্ষ্যের গুরুত্ব কম। প্রাথমিক সাক্ষ্য বস্তুত এটা মূল দলিল হিসেবে গণ্য হয়। মাধ্যমিক সাক্ষ্য মানে পাঁচ ভাবে আদালতে তৈরি করা হয় বা উপস্থাপন করা হয়ে থাকে। এরপরে আপনাকে বলতেছে যে আপনার প্রাথমিক সাক্ষ্যের অপর নাম আছে প্রথম শ্রেণীর সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্যের অপর নাম আছে দ্বিতীয় শ্রেণীর সাক্ষ্য, ঠিক আছে কিনা? প্রাথমিক সাক্ষ্যকে আপনার আছে মুখ্য সাক্ষ্য বলে, মাধ্যমিক সাক্ষ্যকে আপনার গৌণ সাক্ষ্য বলে। হ্যাঁ, যেমন পিপার আহ, পত্রিকা, এটা প্রাথমিক, একাধিক পিপার পত্রিকার খণ্ড, এটা প্রাথমিক সাক্ষ্য। এজাহারের কপি একাধিক হলেও সেটা প্রাথমিক সাক্ষ্য, ঠিক আছে কিনা? হ্যাঁ, যেমন আপনার ভায়া দলিল, ভায়া দলিল এটা কিন্তু মাধ্যমিক সাক্ষ্য, ঠিক আছে কিনা? বা মূল দলিলের ফটোকপি, এটা মাধ্যমিক সাক্ষ্য। হ্যাঁ, ধারা দেবেন কি, ধারা দেবেন ওই যে 3 ধারা, তারপরে হচ্ছে এই 61 ধারায় হচ্ছে 62 ধারা মাধ্যমিক সাক্ষ্য, 63 ধারায় 62 ধারায় প্রাথমিক সাক্ষ্য, 63 ধারায় মাধ্যমিক সাক্ষ্য। কালকে থেকে 63 ধারা পড়বেন, এখন একটু পেয়ারবি পড়ি, ঠিক আছে? তাহলে আজকে আমরা মনে হয় 52 থেকে 62 ধারা পর্যন্ত পড়লাম। অত্যন্ত ভালো লাগলো ক্লাসটা, তাই না বন্ধুরা? ভালো লাগছে না? না ভালো লাগেনি? হ্যাঁ, এখন আমরা সাক্ষ্য আইন দেবো। এই ইয়ার পিডিএফ, সাক্ষ্য আইনের পিডিএফ দিয়ে দিছি না? সবাই একসাথে খালি চাও, ঘন ঘন চাচ্ছ খালি, দিয়ে দিছি না সাক্ষ্য আইন? হুম। 1 মিনিট ক্লাস রেস্ট, এখন আমরা পেয়ারবি পড়বো, 1 মিনিট ক্লাস রেস্ট। সাইফুল, পেয়ারবি খণ্ডটা বাইর করো, একটু দেখি আমরা। এই স্ক্রিন শেয়ার দিয়ে দাও, এই সাইফুল স্ক্রিন শেয়ার দাও, সাইফুল স্ক্রিন শেয়ার দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাইফুল স্ক্রিন শেয়ার দাও, সাইফুল ক্লাসে নাই? সাইফুল পেয়ার বের করো, পেয়ারবি। শিট দিয়ে দিছি না আমি? সবাই পেয়ারবি পড়তে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পেয়ারবি দেখি আমরা। বন্ধুরা, আমরা পেয়ারবি মনে হয় কত পর্যন্ত পড়ছিলাম? আমরা পেয়ারবি 68 বিধি পর্যন্ত পড়ছিলাম, যে কোন কোন ব্যক্তি আপনার কেস ডায়েরি দেখতে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে পেয়ারবি 68তে কেস ডায়েরি। কেস ডায়েরি জিনিসটা কি? কেস ডায়েরিটা হচ্ছে
আপনার মামলা তদন্তের ডায়েরি, অর্থাৎ মামলা তদন্তের ধারা বিবরণী সহ অগ্রগতি প্রতিবেদন যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় তাকে বেসিক্যালি আপনার কেস ডায়েরি বলা হয় থাকে, তাই না? কেস ডায়েরি কিন্তু যারা যারা দেখতে পারে তাদের কথা কিন্তু পিআরবি আপনার এই 68 বিধিতে আপনাকে বলছে যে নিম্নলিখিত ব্যক্তিরা কেস ডায়েরি আপনার দেখতে পারে। এবং এই 68 বিধির রিটেনে প্রশ্ন আসতে পারে যে কোন কোন ব্যক্তি কেস ডায়েরি দেখতে পারে, ঠিক আছে কিনা। 68-র পরে আমরা সরাসরি চলে যাবে হচ্ছে আপনার পিআরবি 69 বিধিতে পুলিশ গেজেট। পুলিশ গেজেটটা কি মূলত বন্ধুরা? পুলিশ গেজেটের কথা নরমালি বলতেছে যে এলাকায় কিভাবে অপরাধ প্রতিরোধ করবে, দমন করবে, নিয়ন্ত্রণ করবে, এই সংক্রান্তে পুলিশ অফিসার এবং পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী যে পরিপত্র জারি করা হয় তাকেই বেসিক্যালি পুলিশ গেজেট করা বলে। নর্মালি বাংলা আলাপ হচ্ছে যে পুলিশ গেজেটটা হচ্ছে ওই গেজেট, সেটা হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবে এই সংক্রান্তে পুলিশ হেডকোয়ার্টার্সে মিটিং এর মাধ্যমে বা আলাপ আলোচনার মাধ্যমে যে গেজেট প্রকাশিত হয় তাকেই বেসিক্যালি পুলিশ গেজেট করা হয়। আর এই পুলিশ গেজেট নর্মালি হচ্ছে আপনার আইজিপির নেতৃত্বে বা আপনার মিটিং এর মাধ্যমে এই কার্যক্রমগুলো হয়ে থাকে, এগুলো দরকার নাই। পেয়াবি 86-টা আমরা 76টা দেখি যে অধস্তন পুলিশ অফিসারের গোপনীয় প্রতিবেদন, অর্থাৎ অধস্তন পুলিশ অফিসারের গোপনীয় প্রতিবেদন থাকবে এবং এই প্রতিবেদন বছরের শুরুতে জানুয়ারি মাসে তৈরি করতে হবে। যেমন আমরা এই যে এসিআর লিখি যেটা আর কি, ঠিক আছে কিনা, এসিআর। তাহলে আমাদের গোপনীয় প্রতিবেদন পিআরবি কত, পিআরবি 76। গোপনীয় প্রতিবেদন বছরের কখন করতে হয়? শুরুতে করতে হয়। কোন মাসে করতে হয়? জানুয়ারি মাসে করতে হয়। গোপনীয় প্রতিবেদন বিবরণ নং কত অনুযায়ী লিপিবদ্ধ করতে হয়? বিবরণ নং 2 অনুযায়ী লিপিবদ্ধ করতে হয়। এটা একটু দেখবেন, এগুলো আসবে না পরীক্ষায়। পেয়ারবি 85টা আমরা দেখবো যে একজন সাব ইন্সপেক্টরগণ কি সুযোগ সুবিধাগুলো পাবে, এগুলো আসে না পরীক্ষায়। সাব ইন্সপেক্টর নর্মালি অর্ডারের রুমে উপস্থিত হলে, আদালতে উপস্থিত হলে, সরকারি কোনো প্রতিবেদন জমা দেওয়ার সময় বা কোনো স্বাক্ষর গ্রহণ করার সময়, রেজিস্টার্ড নথিপত্র উপস্থাপন করার সময় ব্যতীত অন্য কোনো সময় একজন সাব ইন্সপেক্টর অফিসারের সামনে বসার জন্য চেয়ার পাবে। বাংলা লাভ বুঝছেন? একজন সাব ইন্সপেক্টর যখন আদালতে উপস্থিত হবে বা এসপি স্যারের সামনে যাবে বা সে ওসি স্যারের সামনে যাবে তখন সাব ইন্সপেক্টর ওঠার জন্য সে চেয়ার পাবে। চেয়ার পাবে না কখন পাবে? না হচ্ছে যখন আদালতে সাক্ষ্য দানের জন্য যাবে বা কোনো নথিপত্র স্বাক্ষর করার জন্য যাবে। হ্যাঁ, এই ক্ষেত্রে বলতেছে যে আপনার সে কি পাবে না, কোনো চেয়ার পাবে না, বা সে চেয়ারে কিন্তু আপনার অর্ডারলি রুমে যাবে, সে চেয়ারে বসতে পারবে না। অন্য কোনো সময় সে কিন্তু চেয়ার পাবে। টিআরপি 86-তে বলতেছে যে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ, অর্থাৎ প্রত্যেক পুলিশ অফিসার পুলিশ সুপারের অনুমতি ক্রমে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে। অর্থাৎ আমাদের জনকল্যাণমূলক যত কাজকর্ম আছে জনকল্যাণমূলক কাজে আমরা অংশগ্রহণ করব। ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টরগণ তাদের আওতাধীন, অর্থাৎ আমাদের আওতাধীন প্রত্যেক ইউনিয়ন ডিসপেন্সারি স্কুল কমিটিতে নিযুক্ত হতে পারবো। তো গুরুত্বপূর্ণ কথা বলতেছে যে ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টরগণ আমাদের আওতাধীন ইউনিয়ন ডিসপেন্সারি বা স্কুল কমিটিতে আমরা নিযুক্ত হতে হবে। ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরগণ পৌর কমিশনার অর্থাৎ নির্বাচন করতে পারবো না, ঠিক আছে কিনা, চেয়ারম্যান মেম্বার হতে পারবো না, কিন্তু জনকল্যাণমূলক যে কাজগুলো আছে, অর্ডারলি বোঝেন নাই? অর্ডারলি বসছেন বুঝি আপনি বসছেন, অর্ডারলি বোঝেন নাই? ওই যে এসপি স্যারের পাশের রুমে যারা থাকে এটা হচ্ছে অর্ডারলি। অর্ডারলি রুমে একজন এসআই গেলে সে চেয়ার পাবে বসার জন্য, ঠিক আছে কিনা, কিন্তু কোনো সরকারি কাজে গেলে সে কিন্তু বসতে পারবে না, এই কথাই বলছে আর কি। আচ্ছা, পিআরপি 87 আমরা একটু দেখবো যে কোনো পুলিশ অফিসার ধর্মীয় অনুষ্ঠানে চাঁদা সংগ্রহ করতে পারবে না, ঠিক আছে কিনা, যে বেড়াকে নামাজ পড়ি সব যাই নামাজ কেন 50 টাকা দাও, বা হুজুরের বেতন দিতে হবে টাকা দাও, হ্যাঁ এই কাজ করা যাবে না। অর্থাৎ ধর্মীয় কোনো কাজে চাঁদা উত্তোলন সম্পূর্ণ নিষেধ করা হয়েছে, বাংলা কথা বুঝছেন? অর্থাৎ তবে ধর্মীয় কাজে অন্যদেরকে আমন্ত্রণ জানানো বা আমন্ত্রণ গ্রহণ করা যাবে। হ্যাঁ, তো ভাই নামাজ পড়ি চলেন, চলেন পূজা করি, পূজা দেই, এই কথা বলা যাবে, কিন্তু ধর্মীয় কোনো কাজে চাঁদা আদায় এটা যদি করেন এটা কিন্তু অসদাচরণ। ধর্মীয় কোনো কাজে যদি আপনি চাঁদা উত্তোলন করেন এটা সম্পূর্ণ অসদাচরণ হিসেবেই গণ্য হবে। এটা মনে রাখেন, এটা এই পিআরবিটা গুরুত্ব দাগাই রাখেন। পিআরবি 87-তে ধর্মীয় অনুষ্ঠানে চাঁদা আদায় করা যাবে না, তবে ধার্মিক কাজে অন্যদের আমন্ত্রণ জানানো বা আমন্ত্রণ গ্রহণ করতে পারবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। থানায় করা হয়, এটা থানা তো থানায়, থানায় চাকরি করে অনেক অভিজ্ঞতা আছে, কথা বুঝছেন নি, থানা থানায়। আচ্ছা, পিআরবি 88-টা দাগায় রাখো, লাল কালি দিয়ে একবার ব্লোড চিহ্ন মারো। এটা আজকে রাতে সবাই 10 বার, ক্লাস শেষে 10 বার পড়ে পরে ঘুমাবেন। পিআরবি 88 খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বলতেছে সকল পদমর্যাদার অফিসার তাদের পোশাকে সাজ সরঞ্জাম হিসেবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে, এজন্য তাদের কোনো লাইসেন্সের দরকার হবে না। আমরা অস্ত্র আইনে জানি যে আমাদের পৃথিবীর সকল মানুষকে অস্ত্র ব্যবহার করতে গেলে লাইসেন্স দরকার হয়, কিন্তু আমরা এমন একটা বাহিনী আমাদের অস্ত্র ব্যবহার করতে গেলে লাইসেন্সের প্রয়োজনীয়তা নাই। বিনা লাইসেন্সে আমরা আগ্নেয়াস্ত্র বা অস্ত্র ব্যবহার করতে পারি। হ্যাঁ, যে এটা হচ্ছে অস্ত্র আইনের 1-এর খ, পিআরবি 88-র ক এবং পিআরবি 1012-র গতে এই কথাগুলো আমাদেরকে অনুমোদন দিয়েছে। তাহলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পুলিশ অফিসার কোন এই গাজার গন্ধ করছে ভাইতে এগুলো। হুম, ধরো
আচ্ছা, তাহলে একটা প্রশ্ন কিন্তু পদোন্নতি পরীক্ষা এভাবে আমাদের আসতে পারে যে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ। আরে ভাই ওটা আমি কোন স্যার এমনি দিয়েছে, আমি দেখাইছি, আমি স্যার আমি এটা দিছিলাম, স্যার বুঝতে সমস্যা না, আমার নামই হবে ওটা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওটা এই যে সিডিএম সাইজ করার জন্য শুধু ওখান দিয়ে এসো, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র কখন ব্যবহার করে, লাইসেন্সের প্রয়োজনীয়তা আছে কি, লাইসেন্স দরকার হয় কি না, না লাইসেন্স দরকার নাই। কথা হতে বলতেছে অস্ত্র আইনের আপনার একের খ, পিআরবি 88 ক, পিআরবি 1012 গতে আপনাকে বলতেছে। এবং এখানে আরেকটা কিছু এমসিকিউ পদোন্নতি পরীক্ষা আসতে পারে, যেমন সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করার জন্য সর্বোচ্চ 100 রাউন্ড গুলি আমদানি করা যাবে। তাহলে কাদের জন্য? সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করার জন্য সর্বোচ্চ কত রাউন্ড গুলি আমদানি করা যাবে? 100 রাউন্ড। অস্ত্রগুলি আমদানি করার জন্য আইজিপি মহোদয়ের অনুমতি। এমসিকিউ, কার অনুমতির প্রয়োজন? আইজিপি মহোদয়ের অনুমতির প্রয়োজন। সাব ইন্সপেক্টর সার্জন যখন শিক্ষানবিশ থাকবে তখন অনুমতি নেওয়া যাবে না। অর্থাৎ আমাদের এই যে সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টরা যখন শিক্ষা পিএসআই পিরিয়ড চলে, এই সময় কিন্তু আগ্নেয়াস্ত্র দেওয়া যাবে না, কিন্তু নেয় কার নিয়ম কেটা মানে শিক্ষানবিশ চলাকালীন সময়ে তারা অস্ত্র ব্যবহার করতে পারবে না। শিক্ষানবিশ চলাকালীন সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা নিষেধ করা হয়েছে। তাহলে সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টরদের শিক্ষানবিশ তাদের জন্য কত রাউন্ড গুলি আমদানি করা যাবে? 100 রাউন্ড। তবে শিক্ষানবিশ যখন তাদের চলবে তাদেরকে অস্ত্র ব্যবহার করতে দেওয়া যাবে না। এটার নাম বুঝতে পারছেন কথা? হ্যাঁ, পিএসআই তো অস্ত্র নেয়, নেয় না, এটা কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে কিনা? যাক, এটা বলার দরকার নাই, বইতে আছে, বই পড়ি আমরা। এবার বলতেছে একজন পুলিশ সুপারের অধীনে কোনো পুলিশ সদস্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে তাদের নামের তালিকা পুলিশ সুপার অফিসে থাকবে। অর্থাৎ একজন পুলিশ সুপারের অধীনে কতগুলো পুলিশ সদস্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তাদের নামের তালিকা কিন্তু পুলিশ সুপারের অফিসে আপনার থাকবে। ঠিক আছে কিনা? আচ্ছা, এরপরে আপনাকে বলতেছে যে পুলিশ অফিসারগণ সঠিকভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে কিনা একজন পুলিশ সুপার সে বিষয়টা তদারকি করবে। অর্থাৎ পুলিশ অফিসাররা সঠিকভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে কিনা পুলিশ অফিসার এটা সঠিকভাবে তদারকি করবে। 89 কটা দেখে, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। পুলিশের ইন্সপেক্টর থেকে তদন্ত অফিসারগণ, হ্যাঁ, বলতেছে যে আপনার ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে বলতেছে যে মানে মানে ঊর্ধ্বতন অফিসারের অনুমতি ব্যতীত লাঠি ব্যবহার করা যাবে না। অনুমতি সাপেক্ষেই বেত বা লাঠি আপনার ব্যবহার করা যাবে। পুলিশের ইন্সপেক্টর তদন্ত অফিসার নির্দেশ ব্যতীত কর্তব্যে বেত বা লাঠি, অর্থাৎ ইচ্ছা করলে আপনি বেত লাঠি ব্যবহার করতে পারবেন না, যখন সিনিয়রটা অনুমতি দেবে তখন ব্যবহার করুন, অন্যথায় ব্যবহার করা যাবে না। আর পিআরবি 89 খতে বলতেছে সাব ইন্সপেক্টরের নিম্নে পদের পুলিশ অফিসারগণ কর্তব্য পালন করার সময় যে কোনো সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে না। অর্থাৎ সাব ইন্সপেক্টরের নিচে যারা আছি কর্তব্য পালন করার সময় কোনো ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র আমরা ব্যবহার করতে, আমাদের যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র আমরা দায়িত্ব পালন করার সময় ব্যবহার করতে পারবো, অর্থাৎ সরকারি অস্ত্র ব্যবহার করতে পারবো। ঠিক আছে কিনা? হ্যাঁ, আপনি ইচ্ছা করলে একজন এসপি কিন্তু ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, হ্যাঁ, কিন্তু তাদের হিসাব আলাদা। কিন্তু আমাদের সাব ইন্সপেক্টর নিচে যারা আমরা আছি, আমরা দায়িত্ব পালন করার সময় ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবো না। 91 বলতেছে আমরা দায়িত্ব পালন করি, অর্থাৎ পুলিশ দায়িত্ব করতে করার সময় পুলিশ সেতু খেয়া পারাপার করার সময় ভাড়া দিতে বাধ্য না। অর্থাৎ আমরা এই যে বিভিন্ন সেতু পার হই, তারপর হচ্ছে আপনার এই যে বিভিন্ন এই যে নৌকা পার হই, খেয়া পার হই, ফেরি পার হই, এই ভাড়া বা এই যে টোল এটা দিতে আমরা বাধ্য না। অর্থাৎ এটা মাপ দেওয়ার দরকার নাই। আচ্ছা, 93 পেয়ার বলতে বলতেছে যে সাধারণ প্রভিডেন্ট ফান্ড, প্রত্যেক পুলিশ সদস্য সাধারণ প্রভিডেন্ট কর্তন করা বাধ্যতামূলক। ঠিক আছে কিনা? এখন মনে হয় 5%, কত 5% না? বেসিকের কয় পার্সেন্ট কাটে? আরো বাড়ানো দরকার, 5% করে কাটে মনে হয়। যাও, এবারে বলতে শূন্যতে বলতেছে যে এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা আসছে যে প্রভিডেন্ট ফান্ডে টাকা কর্তন কি বাধ্যতামূলক নাকি বাধ্যতামূলক না? অবশ্যই বাধ্যতামূলক, আপনাকে কাটতে হবে যতটুকু সর্বনিম্ন ততটুকু আপনাকে কাটতে হবে। 94 বলতেছে কর্তব্য অবস্থায় আপনার এই ইন্সপেক্টরের নিম্নপদস্থ সকল পুলিশ বিভাগ সরকারি দায়িত্ব পালনকালে এই পাশ পাবে। অর্থাৎ কর্তব্য অবস্থায় আপনার রেলওয়ে, স্টিমার এইগুলোর ক্ষেত্রে এটা পাবে। আর 96 বলতেছে যে ছুটিতে ভ্রমণের সময় কনস্টেবল স্টিমারে পাশ দেওয়া যাবে। এই ক্ষেত্রে পাশ দেওয়ার পূর্বে চাকরির খতিয়ান বইতে লাল কালি, এমসিকিউ কোন কালি দিয়ে লিখতে হয় এটা গুরুত্বপূর্ণ, লাল কালি দিয়ে আপনাকে লিখতে হবে। এবং এই বিধি সাপেক্ষে ড্রাইভারের এর সারাংশ পাশ পাবে। 96 বলতেছে স্বাস্থ্যগত কারণে চাকরি থেকে বরখাস্ত হলে সদর পুলিশ সদস্যগণ রেলওয়ে স্বাস্থ্যগত কারণ হলে অনেক সময় মনে করেন বড় ধরনের রোগ হয়েছে, চাকরি থেকে সে অব্যাহত হবে, তখন তাকে রেল স্টিমার পাশ দিতে, বাড়ি যাওয়ার জন্য রেল স্টিমার পাশ তাকে দিতে হবে। ঠিক আছে? এই স্যানের পর্যন্ত কি থাক। তাহলে কোন কারণে? স্বাস্থ্যগত কারণে। ধন্যবাদ সবাইকে, হ্যাঁ। হ্যাঁ, শেষ। সাইফুল, এটা বাদ দিয়ে দাও। তো ভালো লাগলো ক্লাসটা নাকি ভাই? এগুলো পরীক্ষা আসবে না? যা আসবে না আমি বলবানি যে এইটা বেশি করে পড়তে হবে, যেমন আমি যে আমি বলছি 88 মুখস্থ করবেন। আজকে পেয়ারবি 88 সবাই 3-4 বার পড়বেন। ঠিক আছে? এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট।
গতকালের ক্লাস পারেনি, আজকের সাথে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তা নতুন বাড়ির কাজ দেওয়া হয়েছে মনে হয়, নতুন বাড়ির কাজটা করবেন, সবাই করবেন। পেয়ারবি পেয়ারবির হ্যান্ড নোট, এই সাইফুল, পেয়ারবির হ্যান্ড নোট এবং সাক্ষ্য হ্যান্ড নোটটা সবাইকে আবার দিয়ে দেন তো গ্রুপে একটু কষ্ট করে। আবু বক্কর দিয়ে দেন তো ভাই, এটা দিয়ে দেন সবাইকে, হ্যাঁ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, মাঝে মধ্যে বন্ধ দিন।